Okay, so thank you. Good morning, everyone, and once again, I welcome you all to my class. I'm Arindam Ghosh, and today I will try to conclude Mahabharata. This is probably my sixth or seventh class on Krishna Dvaipayan Vedobhyashish Mahabharata. So today we have finished the entire text or the summary of the text, and today we will try to look into some of the important question answers and at first into some of the critical issues of the text, which are critically demanding, which are important issues and important themes of the text, which is important for your examination as well as the critical understanding of the text. So let us have a look into these things. We will actually start off with the famous introduction of J.B. Van Buitenen. এক্ষেত্রে একটা জিনিস খুবই বলে দেওয়া ইম্পর্টেন্ট যে তোমরা তোমাদের পড়াশোনাটা যেহেতু অনেকটাই সামারি ওরিয়েন্টেড হচ্ছে বা নোট বই ওরিয়েন্টেড হচ্ছে, যেটা হওয়াটা সবসময় এক্সপেক্টেড নয়, এর ফলে যে কোনো বইয়ের ইন্ট্রোডাকশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তোমরা যে যা টেক্সট ইউজ করছো, যে যদি কেউ মহাভারতের ক্ষেত্রে ভ্যান বিউটেনিং ইউজ করো, যদি কেউ ফর এক্সাম্পল মৃচ্ছকটিকমের জন্য রামচন্দ্র কালে ইউজ করো, দেখবে তার একটা ইন্ট্রোডাকশন আছে। এই ইন্ট্রোডাকশনের পোর্শনটা কিন্তু খুবই ভাইটাল, কারণ এটা কিন্তু টেক্সটার সম্পর্কে তোমাকে জানান দেয়, তোমাকে বেশ খানিকটা জ্ঞান দেয়। ইন্ট্রোডাকশন পড়ার উপকারিতা কি? উপকারিতাটা হচ্ছে তুমি যদি পড়ো, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি একটু শক্ত হবে। না হলে তোমাদের যেটা মুশকিল হবে সেটা হচ্ছে তোমরা এর পরে লিটারেচারের তো স্টুডেন্ট থেকে যাবে, কিন্তু নতুন কোনো টেক্সট পড়ে যে বোঝার বিষয়টা থাকে, যে টেক্সটটা আমি পড়ে বুঝতে পারছি কিনা, আন্ডারস্ট্যান্ডিং এন্ড কম্প্রিহেনশন অফ দ্য টেক্সট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ লেটার অন যদি তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশনও যাও, তোমাদের কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, যেটা কিন্তু খুব একটা সহজ নয়। ফলে তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে যদি সময় পাও, ইন্ট্রোডাকশন গুলো একটু ভালো করে দেখতে হবে। তো যাই হোক, ভ্যান বিউটেনিনের ইংলিশ ট্রান্সলেশনের যে প্রথম দিকটা, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেইগুলো আমরা একটু দেখে নিই যে এই মহাভারতের বুক অফ দ্য অ্যাসেম্বলি হল, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। Buchanan said that the book of the assembly hall is the pivotal one of the 18 major books of the Mahabharata. Pivotal means that which is very significant, pivotal. And it is also one of the more diversified and interesting one. Why? Because the previous book, the book of the beginning, যেটাকে আমরা বাংলায় বলি আদি পর্ব, এই আদি পর্ব, হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার আপনার ইয়েটা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ওহো, সরি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না। Thank you for reminding me. এখন আশা করছি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। যাকে আমরা বাংলায় বলি আদি পর্ব, the book of the beginning, has not done more than lay the groundwork of the epic as we now have it, because the book of the beginning, আদি পর্ব যেটা করেছিল, শুধুমাত্র গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করেছিল, and we left it as a more or less closed hole মানে আমরা এইখানেই কিন্তু ইংরেজিতে শেখার প্রয়োজন, কারণ তোমরা এই ধরনের শক্ত ইংরেজি কিন্তু আগে দেখোনি। ক্লোজড হোল মানে জিনিসটা সম্পূর্ণ, একদম পুরোপুরি সম্পূর্ণ হয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে, এরকম ভাবে মনে হচ্ছিল মানে প্রথম আদি পর্বটা। কারণ কি? বিকজ দ্য অ্যানসেস্ট্রি অফ দ্য প্রোটাগনিস্টস অ্যান্ড দ্য অ্যান্টাগনিস্টস, দেয়ার ইউথ, আর্লি স্ট্রাইফ and clouded claims on the succession, ancestry of the protagonist, protagonist পরবর্তীকালে কিংডমটা পাবে কি পাবে না, তাদের যে উত্তরাধিকার, ancestry মানে, and the antagonist মানে কারা কারা antagonist এখানে বলো? প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট মানে কি বলা উচিত? স্যার প্রোটাগনিস্ট মানে মেইন ক্যারেক্টার অফ
প্রোটাগনিস্ট মানে মেইন play ক্যারেক্টারস অফ মহাভারত। এখানে মেইন ক্যারেক্টার কারা কারা? sir, 5 Pandavas. 5 Pandavas are the main characters here, and who are the antagonists? Sir, the Kauravas. The Kauravas, right? Shokuni is an antagonist. Duryodhan, Dushashan, they are antagonists. So the book of the beginning actually depicted their youth, তাদের যৌবনটাকে প্রথমবার ডেসক্রাইব করেছে। Early strife, তাদের প্রথম দিককার যে conflict, strife, and the clouded claims on the succession. They don't know who will succeed the kingdom, who will gain the kingdom, কে kingdom পাবে। The attempts at assassination, already বলেছি, লাক্ষাগৃহ assassination মানে বলো, assassination, anyone? Sir, হত্যা করার চেষ্টা, Right, attempt at murder, right? vocabulary বাড়াতে হবে প্রত্যেককে। Attempts at assassination and the safe deliverance of the Pandavas. Deliverance means redemption, REDMPTION, at a safe destination এ পৌঁছে যাওয়া, নিজেকে উদ্ধার করা। রিডেমশন অনেক ক্ষেত্রেই একটা বুদ্ধিস্ট রিলিজিয়াস টার্মিনোলজিতেও নির্বাণের এক ধরনের প্রতিশব্দ হিসেবে বা সিনোনিম হিসেবে ইউজ করা হয়, ডেলিভারেন্স এবং তার সঙ্গে সঙ্গে রিডেমশন। and the safe deliverance of the Pandavas. Their self-exile and glorious reappearance at Draupadi's bridegroom joyous. Self-exile exile মানে কি? স্যার মানে নির্বাসন দেওয়া, নিজেদেরকে স্বনির্বাসন দেওয়া। and glorious reappearance, দ্রৌপদীর ব্রাইডগ্রুম সভাতে আবার ফিরে আসে, এগুলো সবই তো আদি পর্বে ঘটছে। Their consequent marriage, the বিয়ে হওয়া, alliance with the Panchal kingdom. মনে রাখবে যখন যে কোনো সংস্কৃত শব্দ ইংরেজিতে লেখা হয় তখন এই যে উপরের দিকের যে সমস্ত এলিশন এগুলোকে বলা হয় কনভেক্স, কমপ্লেক্স এলিশন, এই জিনিসগুলো ইউজ করা হয় যাতে সংস্কৃত শব্দ উচ্চারণ CALA চ উচ্চারণ হয়, পাঞ্চাল। and the recognition by the senior Kauravas, and finally the acquisition of the kingdom of Indraprastha by the partition of the field of the Kurus. কি হলো না, ফাইনালি তারা ইন্দ্রপ্রস্থ তৈরি করলো এবং পার্টিশন অফ দ্য কিংডম, কুরুর ফিল্ডে পার্টিশন হলো কিংডমের, এবং পিস ওয়াজ রেস্টোর্ড ইন দ্য এন্ড বিটুইন দ্য টু ব্রাঞ্চেস অফ দ্য সিবলিংস। সিবলিংস মানে SIBLINGS, বংশধর, না ভাই বোনকে ভাই বোন তাদেরকে সিবলিংস বলা হয়। টু ব্রাঞ্চেস অফ দ্য সিবলিংস থ্রু দ্য ওয়াইজ গাইডেন্স অফ দেয়ার এল্ডার্স, তাদের যারা এল্ডার, যারা বড় বয়সে, তাদের ওয়াইজ গাইডেন্সের থ্রু দিয়ে তাদেরকে ফাইনালি একসঙ্গে একটা জায়গায় আনা হলো। The one might close the book of the beginning and never expect a sequel to it. যে কোনো লোকজন বুক অফ দ্য বিগিনিং পড়বে এবং এর কোনো সিকুয়েল এক্সপেক্ট করবে না। সিকুয়েল মানে কি? SEQUEL, সিকুয়েল মানে কি জানতে হবে। স্যার সিকুয়েল মানে স্যার ওয়েব সিরিজ গুলো স্যার লাস্টের দিকে থাকে না, নেক্সট সিজন টাইপের। হ্যাঁ হয়েছে, ভেরি গুড সিদ্ধার্থ। ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3, জুরাসিক পার্ক 1, জুরাসিক পার্ক 2, জুরাসিক পার্ক 3। যখন কোনো একটা টেক্সটের পরবর্তীকালের ন্যারেটিভের ওপেনিং খোলা থাকে, ইট ইজ ওপেন এন্ডেড, পরবর্তীকালে ন্যারেটিভ ক্রিয়েট করা যায়, তাকে বলা হয় সিকোয়েল। হোয়াট ইজ প্রিকোয়েল? প্রিকোয়েল মানে কোনো একটা ন্যারেটিভ শুরু হচ্ছে, ধরা যাক শুরু হলো আমার জীবন দিয়ে, এবার আমি সেই ন্যারেটিভে আমার বাবার জীবন দেখাতে চাইছি, তো প্রিকোয়েল হলো পরবর্তীকালে, মানে একটা সিকোয়েল হয়ে যাওয়ার পরে আবার প্রিকোয়েল হতে পারে। অর্থাৎ ধরা যাক মহাভারতের ক্ষেত্রে যদি আমরা ধরি, শুরু ধরা যাক অর্জুনদের দিয়েই হলো, হয়ে সত্যবতীতে ফিরে গেল, তাহলে সেটা হতো প্রিকোয়েল। প্রিকোয়েল মানে আগের ন্যারেটিভ, আর সিকোয়েল মানে পরের ন্যারেটিভ। মনে থাকবে এই শব্দগুলো। সো এগুলো কিন্তু ন্যারেটিভের অন্যতম ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমি আরো কমপ্লেক্স শব্দ ইন্ট্রোডিউস করব পরে, যেগুলো তোমাদের ন্যারেটিভে কাজে লাগবে, কিন্তু সেগুলো এখন করছি না, এই কয়েকটা কারণ তাহলে বদহজম হয়ে যাবে, ঠিক আছে? ফলে আগে মোটামুটি বেসিক ইংরেজি পড়াটা একটু শেখাই, এর পরের অংশটা তোমরা পড়বে। বলো
কেউ একজন এগিয়ে এসো আমার সঙ্গে, এসে এই প্যারাগ্রাফটা শুধুমাত্র পড়ো, তাহলেই বুক অফ দ্য অ্যাসেম্বলি হলের অনেকটা জিনিস হবে। বলো কে আসবে? কেউ একজন এসো। ভয়ের কিছু নেই, বকাবকি করবো না, কোনো ভয়ের নেই, কেউ একটা এসো। বলো। আচ্ছা ঠিক আছে, আমি 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 পড়ছি, তো তোমরা আমাকে বলতে বলতে যাবে, ঠিক আছে? সেটা মানে তোমাদের পক্ষে আরো ইজিয়ার হবে। আর এই জন্যই দরকার, নাহলে তোমরা যদি মানে না পড়ো ইংরেজি, তাহলে তোমরা মানে মানে বুঝতেই পারবে না, মানে বুঝতে পেরেছো? একটু তোমাদেরকে ইন্ট্রোডাকশন, শক্ত ইংরেজি পড়তে হবে, নাহলে ইংলিশ লিটারেচার পড়ে তো কোনো লাভ নেই। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি অনার্স পাস করে গেলাম, পাস করার পরে যখন কম্পিটিটিভ এক্সামিনেশনে আমাকে ইংলিশ কম্পোজিশন এবং গ্রামার এবং বেসিক ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম জিজ্ঞেস করবে, আমি হাঁ করে বসে থাকবো? সেটা করে কোনো লাভ নেই। প্রথম থেকে কিন্তু ক্রিটিক্যাল টেক্সট পড়তে শিখতে হবে। ক্লাস 12 অব্দি লিটারেচারের কিচ্ছু পড়োনি, কোনো সাহিত্য পড়োনি, শুধুমাত্র মানে বই দেখেছো, বাংলা মানেটা উল্টেছো, উল্টে বুঝেছো। এখন এই মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে একটু সাঁতার কাটার জন্য তো লাইফ বোট দরকার, তো আমি লাইফ বোটটা সাপোর্ট করছি, তোমরা হাত পাটা ছোড়ো, তাহলেই হবে। বেশ, সিকুয়েল মানে কি বলছেন? সিকুয়েল মানে হচ্ছে something which is added to a narrative. The next portion of the narrative is known as the sequel. দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে সিকুয়েলের এক্সাক্ট মানে, SEQUEL, sequel meaning. Yes, sequel means a published or broadcast or recorded work that continues the story, যেটা গল্পটাকে কন্টিনিউ করছে, জুরাসিক পার্ক 1, জুরাসিক পার্ক 2, or develops the theme of an earlier one, আগের যেটা হয়ে গেছে তারপরে নেক্সট ডেভেলপ করলো, তাকে বলা হয় সিকুয়েল। একই রকম ভাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রিকোয়েল, PRE, প্রিকোয়েল। প্রিকোয়েল মানে it's a literary or dramatic or cinematic work whose story precedes that of a previous work, আগের ওয়ার্কের আগে, আদি, পুরনো জিনিসটাকে যখন বলা হয়। So the term prequel is a 20th century neologism that is a portmanteau of the prefix pre. Neologism মানে newly created word, portmanteau মানে derived, কোন একটা শব্দ থেকে যখন ডিরাইভ করে, কোত্থেকে ডিরাইভ করেছে? প্রিফিক্স প্রি এন্ড সিকুয়েল, এই দুটো থেকে ডিরাইভ করেছে প্রিকোয়েল, সিকুয়েল থেকেই ডেভেলপ করেছে বেসিক্যালি। সো নিওলজিজম মানে নিউলি ক্রিয়েটেড টার্ম, তাকে বলা হয় নিওলজিজম। নতুন ক্রিয়েটেড কোন টার্ম তাকে নিওলজিজম বলে, মনে থাকবে? বেশ, এইবার এই অংশটা ভ্যান বিউটেনিনের যেটা, সেখানে অ্যাসেম্বলি হলের পুরো জেনারেল কথাটা পুরোটা বলা আছে কি, বাট দ্য অ্যাসেম্বলি হল মেক্স অল দ্যাট ওয়েন্ট বিফোর জাস্ট আ বিগিনিং। অ্যাসেম্বলি হলে কিন্তু এই পুরো সিকুয়েলটাকে, যেটা আগে ঘটেছে সেই জায়গাটাকে বাদ দিয়ে আবার নতুন করে শুরু করা হচ্ছে। Those were the pages of the childhood and adolescence. Adolescence মানে বয়সন্ধি, কৈশোর, রাইট? সো পাণ্ডব এবং কুরুদের চাইল্ডহুড এবং কৈশোর, এই সময়টাকে ডেপিক্ট করেছে কে? এই সময়টাকে ডেপিক্ট করেছে হচ্ছে বুক অফ দ্য বিগিনিং, আদি পর্ব, in which the influence of the elders was strong and decisive. যেখানে যারা এল্ডার, যারা পুরনো লোকজন, যারা বয়স্ক লোকজন, তাদের ইনফ্লুয়েন্স বেশি ছিল। কিন্তু এই পর্বে, দিস পার্টিকুলার পার্ট অফ দ্য অ্যাসেম্বলি হল সভা পর্বতে, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স কেটে গিয়ে দে আর এন্টারিং ইনটু দ্য এজ অফ দ্য ইউথ, যৌবনে ঢুকছে, বিয়ে টিয়ে করছে। and now the heroes are on their own. হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলুন কোন টেক্সটটা পড়তে হবে পড়ব। কোন টেক্সটটা পড়তে হবে বলতে, আচ্ছা তুমি পড়বে তো? আচ্ছা বেশ, ঠিক আছে, দাঁড়াও আমি এটা শেষ করে নিয়ে পড়াচ্ছি। Now in heroes are their own and begin to act in their own right and their natures are willful. এবং এখন হিরোরা তারা একা একা রয়েছে, they are on their own and they begin to act in their own right. তারা নিজেদের রাইটেই অ্যাক্ট করতে আরম্ভ করেছে, তারা নিজেদের রাইটেই কাজ করতে আরম্ভ করেছে। and their natures are willful, তাদের নিজেদের ইচ্ছা নিজেদের নিয়ন্ত্রণে, নিজেদের প্রকৃতি। বুঝতে পারছো? বুক অফ দ্য বিগিনিং, আদি পর্ব,
is under the control of the elders, যেখানে ভীষ্ম ইনফ্লুয়েন্স করছে, যেখানে ধৃতরাষ্ট্র ইনফ্লুয়েন্স করছে, যেখানে দ্রোণ ইনফ্লুয়েন্স করছে, কারণ older generations are looming large in this text. But this book of the assembly hall focuses for the first time on the heroes. মহাভারতের যারা হিরো, অর্জুন, যুধিষ্ঠির, ইনফ্যাক্ট কৃষ্ণ, এদের দিকে প্রথমবার ফোকাস করছে পুরো টেক্সটটা। এইভাবে কিন্তু অ্যাসেম্বলি হলকে দেখতে হবে। সবাই ভেবেছিল অনেকেই, মানে যদি কেউ বুক অফ দ্য বিগিনিং পড়ে আদি পর্ব মহাভারতের, তাহলে বুঝবে যে মনে হবে কেন ওখানেই পুরো গল্পটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে কেন গল্পের আবার নতুন করে সূচনা ঘটছে। হ্যাঁ স্বাগত, চলো এখান থেকে শুরু করো। দ্য অ্যাসেম্বলি হল বিগিনস থেকে, এইখান থেকে। The assembly hall begins with establishing Yudhishthira and his brothers are prosperous prince. As prosperous. As prosperous as princely at Indraprastha. But this is not much. So far, the Pandavas have simply acquired a new home base. Now, at suggestion of the visiting messenger of the god through. স্বাগত, বলছি তুমি এবার মানেটা একটু বলো, মানেটা তো বলতে হবে একটু। তুমি তোমার মতো করে বলো, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, ঠিক আছে? The assembly hall begins with establishing Yudhishthir and his brothers as prosperous princelings. বলো, যে কোনো কেউ বললেই হবে, মানেটা কি বলো? হ্যাঁ স্যার, বলতে চাইছি যে অ্যাসেম্বলি হলটা মানে ওই যে সভা পর্বটা শুরু হচ্ছে যুধিষ্ঠির এবং তার ভাইদের এস্টাবলিশ করে as প্রতিষ্ঠিত করে কি as prosperous princelings. prosperous মানে যারা, যাদের গ্রোথ, যাদের বৃদ্ধি সম্ভব। আর প্রিন্সলিং মানে হচ্ছে মানে ছোট্ট প্রিন্স বা প্রিন্সের বাচ্চা। রাজপুত্র। কি বলছো? রাজপুত্র। রাজপুত্র মানে ছোট্ট রাজপুত্র, যুবরাজ বলা যেতে পারে, ঠিক আছে? যেরকম আমরা বলতে পারি, ধরা যাক এই লিং কথাটা, এই সাফিক্সটা তখনই ব্যবহার হয় যখন কোনো কিছু থেকে কোনো কিছু, স্যাপলিং, ট্রিলিং মানে গাছের ছোট বাচ্চা। সো যুবরাজ, ইন্দ্রপ্রস্থে যুবরাজ হিসেবে তাদেরকে বরণ করে শুরু হচ্ছে। বাট দিস ইজ নট মাচ, কিন্তু এটা পুরোটা নয়। So far the Pandavas have simply acquired a new home base. এখনো পর্যন্ত পাণ্ডবেরা শুধুমাত্র একটা বাড়ির অংশ দখল করেছে। But now at the suggestion of a visiting messenger of the gods, though not sent by the gods, the seer Narada, কিন্তু এখন তারা মিট করবে নারদকে। নারদ কি? The messenger of the god, the seer, যে তাকে অ্যাডভাইস দেবে। এই সমস্ত লোকজনদের যারা এই অ্যাসেম্বলি হলে এসছে তাদেরকে অ্যাডভাইস দেবে। বলো এখানটা পড়ো, কেউ একজন সমাপিকা পড়ো এখান থেকে। কোনখান থেকে স্যার? এই যুধিষ্ঠির কনসিপ্টস দেখতে পাচ্ছ? না স্যার, দেখতে পাচ্ছি না ঠিকভাবে। এবার আরো পরিষ্কার করছি, জুম করে যাবে, তুমি জুম করো স্যার। জুম করলে হয়ে যাবে, জুম করো, এখান থেকে শুরু করো। যুধিষ্ঠির কনসিপ্টস। স্যার আপনি অ্যারো চিহ্নটা দেখান, তাহলে বুঝতে পারবো কোনটা। এই তো অ্যারো, দেখতে পাচ্ছ? দেখো নীল করে দিলাম। হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি এবার। Yudhishthir conceived the desire to perform the ancient bidding ritual of the Rajsabha. The royal constitution, this at first glance appears as no more than the constitution. This at first glance appears as no more than the legitimization of his new and so to say supernumerary kingship by means of the old rite. Right. এতদূর থাকো এবার, নালে মানে তোমরা মানে আগে এটা মানেটা বলে দিই। আচ্ছা, এইরকম করে কিন্তু পড়াটাকে অভ্যেস করতে হবে। তোমাদের অনেক জায়গাতে আটকাচ্ছে, বুঝতেই পারছো।
এবার এই আটকানোটা কিন্তু পার্ট অফ দ্য লেসন, এর মধ্যে কিন্তু কোনো ব্যর্থতা নেই, এর মধ্যে রয়েছে চেষ্টা। চেষ্টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু নেক্সট কি যাওয়া যাবে না। তাহলে ব্যাপারটা কি, যুধিষ্ঠির কনসিভ করা মানে কি বুঝতে পারা। কোন কোন ক্ষেত্রে যখন ফিমেলরা প্রেগনেন্ট হয় তখন কনসিভ কথাটা ব্যবহার করা হয়, শি কনসিভস মানে সে বুঝতে পারছে দ্যাট আ চাইল্ড ইজ কামিং। সো যুধিষ্ঠির কনসিভস the desire to perform the ancient Vedic ritual of the Rajsuo. কি কনসিভ করছে? the desire to perform, ইচ্ছা পারফর্ম করার, কি পারফর্ম করার ইচ্ছে, the desire to perform the ancient Vedic ritual. ancient মানে প্রাচীন, প্রিমিভাল, প্রাইমেট, the ancient Vedic ritual, বেদ থেকে বেরোনো যে রিচুয়াল মানে আচার আচরণ প্রথা রীতিনীতি of the রাজসূয় যজ্ঞ, তার কথা পারফর্ম করলো, করার ইচ্ছা প্রকাশ করলো। and it is known as the royal consecration. royal consecration মানে কি? রয়্যাল মানে কি? রাজকীয়, রাইট। এটা কিন্তু তোমাদের ইংরেজিতে মানে এক্সাক্ট সিনোনিম ভাবতে হবে। রয়্যালের এক্সাক্ট সিনোনিম হচ্ছে ম্যাজেস্টিক, that which is related to a great kingdom or nobility. royal consecration মানে রাজ্যাভিষেক, রাজ্যের অভিষেক। the debutant kingdom, একটা প্লেয়ার যখন কোনো একটা খেলাতে নামে তখন তাকে বলা হয় বিরাট কোহলি is the debutant player in this particular test match. debutant মানে who appears for the first time, who is participating in this particular game for the first time, প্রথমবার যে গেমে ঢুকছে, যার অভিষেক হচ্ছে। বুঝতে পারছো? সো এই যুধিষ্ঠির প্রথম কনসিভ করলো এই এনশিয়েন্ট বেদিক রিচুয়াল রাজসূয় যজ্ঞ মানে প্রথমবার করার, দ্য রয়্যাল কনসেক্রেশন এর মাধ্যমে তার রাজ্যাভিষেক হবে। কেমন করে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করছে, কেমন করে ওয়ার্ড গুলো তৈরি করছে সেগুলো বুঝতে হবে। এবার পরেরটা, দিস এট ফার্স্ট গ্ল্যান্স, এটা প্রথমবারের জন্য, ফার্স্ট গ্ল্যান্স, দিস এট ফার্স্ট গ্ল্যান্স, এটা প্রথমবার দৃষ্টিতে, appears as no more than the legitimization of his new, এটা প্রথমবার কি অ্যাপিয়ার করছে? as the legitimization of his new. legitimization মানে কি? legitimate মানে কি? আইন দ্বারা স্বীকৃত, লিগালি। আর ইলিজিটিমেট চাইল্ড মানে জারজ সন্তান, ইল্লিগাল চাইল্ড। সো এর মাধ্যমে কি হচ্ছে, যুধিষ্ঠিরকে প্রথমবার আইনত ভাবে তার নতুন কিংডমের দায়িত্ব দেওয়া হচ্ছে। and so to say, বৈধ এবং অবৈধ, রাইট, বৈধতা দেওয়া হচ্ছে তার কিংডমের প্রতি। and so to say সুপার নিউমেরারি, এর কঠিন জিনিস। সুপার নিউমেরারি মানে কি? অতিমানবিক না, নিউমেরারি রাইট বলে দিয়েছে। এবং সেটা অনেকেই বলতে পারে অতিরিক্ত, নাম, গোয়িং বিয়ন্ড দ্য নাম্বার। গুগল ট্রান্সলেশন থেকে বলেছে, আমি মোটামুটি শিওর, ঠিক আছে। সো টু সে সুপার নিউমেরারি মানে হচ্ছে, আমি ধরা যাক আমার কলেজে 50 জন ছেলে নেওয়ার ক্ষমতা আছে, আমি নিচ্ছি 80 জন, 30 জন আমার সুপার নিউমেরারি। অর্থাৎ এই যে এত বড় যে রাজসূয় যজ্ঞ হচ্ছে, এটা খানিকটা অতিরিক্ত, একটু বাড়াবাড়িও করছে। and so to say supernumerary kingship by means of the old right. এই যে supernumerary kingship, যে অতিরিক্ত যে কিংশিপের যে মানে বেশি বহর দেখাচ্ছে, সেটা পুরনো রাইট, ওল্ড রাইট মানে পুরনো বিভিন্ন ধরনের আচার এবং বিচারের দ্বারা সেটাকে প্রথার দ্বারা সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছো? সহজ জিনিসকে কেমন করে কঠিন ভাবে লিখতে হয় সেটা যে কোনো বইয়ের ইন্ট্রোডাকশন দেখলে বোঝা যাবে। এটা খুবই সহজ, এরপরে যখন আরো অনেক টেক্সট পড়বে ইট উইল বিকাম ডিফিকাল্ট। তোমাদের ট্রান্সলেশন স্টাডিজ যখন সেমেস্টার 3-তে দেওয়া হবে, সেখানে কিন্তু একটা বাংলা টেক্সট দেবে, সেখান থেকে তোমাদের একটা ইংরেজি টেক্সট দেবে, সেখান থেকে কিন্তু তোমাকে মানে বাংলায় ট্রান্সলেট করতে হবে, আবার ব্যাক ট্রান্সলেশন করতে হবে। ফলে এখন থেকে কিন্তু যদি পড়ার অভ্যেস না করো, ওই 10 নম্বরের প্রশ্নতে একটা ছোট্ট করলেও পেতে পারো। ফলে
এখন থেকে কিন্তু একটু এগুলোর দিকে মানে খেয়াল রাখতে হবে, পড়ার অভ্যেস করতে হবে, উচ্চারণের অভ্যেস করতে হবে, বিকজ ইউ আর রিডিং ইংলিশ। আচ্ছা, এবার এবার কে পড়বে? এবার পড়িবে তুমি। তো তোমার নাম কি বলো? তো তোমার নাম কি? নামটা বলো। স্যার শ্রেয়সী। আমি দেখতে পাইনি, আমি আসলে খুঁজছিলাম আর কি। বেশ, শ্রেয়সী বলো। এখান থেকে দেখতে পাচ্ছ বাবু? স্যার ইট থেকে it transpires however that there is much more to it than that, for through it Yudhishthir wishes to aspire to nothing else than universal sovereignty, universal sovereignty. বলো। By becoming Samaraj, an all king or emperor, to whom all other princes of the land will be submissive. ব্যাস, এতদূর করলেই হবে। এবার জিনিসটা কি হলো? ইট ট্রান্সপায়ার মানে কোন একটা জিনিস থেকে ইমানেট করা বা বেরোনো। ইট ট্রান্সপায়ার্স, এটা এখান থেকে বেরোলো। হাউএভার কি বেরোলো? দ্যাট দেয়ার ইজ মাচ মোর টু ইট দ্যান দ্যাট। এই যে রাজস্ব যজ্ঞের মধ্যে একটা কিং এর বৈধতা সেটাকে এস্টাবলিশ করা ছাড়া আরো অনেক কিছু আছে। বিকজ ফর থ্রু ইট, এটার মাধ্যমে যুধিষ্ঠির উইশেস টু অ্যাসপায়ার টু নাথিং লেস দ্যান ইউনিভার্সাল সভরেইনটি। সভরেইন মানে কি? আগে বলেছি সভরেনের বাংলা মানে কি? সার্বভৌম। সার্বভৌম মানে কি? আমি এক্সটার্নালি ইন্টারনালি দুটো দিক থেকেই ফ্রি। ইউনিভার্সালি সভরেন মানে আমি গোটা পৃথিবীর মধ্যে, ইউনিভার্সাল মানে ইটারনাল, শাশ্বত, বিশ্বজাগতিক, রাইট? আর মহাজাগতিক হচ্ছে কসমোলজিক্যাল। তো এই বিশ্বজাগতিক আমার যে সার্বভৌমতা, আমার যে ক্ষমতা আমি গোটা পৃথিবীর মধ্যে বিস্তার করছি, সেইটাকে এটার মাধ্যমে লেজিটিমাইজ করা হচ্ছে। এটাই হচ্ছে রাজস্ব যজ্ঞের এম অ্যান্ড অবজেক্টিভ। So wishes to aspire to nothing less than universal sovereignty by becoming Somraj. সে সোমরাজ হয়ে এই ইউনিভার্সাল সভরেন্টিকে অ্যাচিভ করতে চায়। হোয়াট ইজ সোমরাজ বলে কমা দিয়ে লেখক লিখছেন অ্যান অল কিং, যে সবার রাজা, অর এম্পারার, রাজধীরাজ, টু হুম অল দ্য প্রিন্সেস অফ দ্য ল্যান্ড উইল বি রিমেন সাবমিসিভ, যার কাছে সমস্ত যে রাজ্যের যুবরাজ, all the princes of the land will remain submissive. Submissive মানে নতি স্বীকার করা। Submissive মানে নতি স্বীকার করা। আমি স্বীকার করে নিচ্ছি that I am under you, I am under your supervision. বুঝতে পেরেছো? আমি যখন এমফিল ডিসার্টেশন সাবমিট করি, তার মাধ্যমে আমি কি করছি? নতি স্বীকার করছি। সাবমিশন অফ ইউর পিএইচডি ডিসার্টেশন, পিএইচডি ডিসার্টেশন সাবমিট করলো, নতি স্বীকার করছি আমার সুপারভাইজারের কাছে। কি বলছো বাবু? কি বলছো? সারেন্ডার করা, রাইট? ইউ আর। শুধু জমা দেওয়া নয়, সাবমিট মানে জমা দেওয়া, কিন্তু সাবমিসিভ শব্দটা কিন্তু সাবমিট থেকে এসছে, অর্থাৎ সারেন্ডার করছি, জমা দিচ্ছি, দিয়ে নথি স্বীকার করছি। এবার তুমি এক্সামিনার দেখো, তুমি যখন আনসার স্ক্রিপ্ট সাবমিট করছো, তুমি নথি স্বীকার করছো এক্সামিনারের কাছে। ফলে তোমাদেরকে কিন্তু এইভাবে এই পড়ার অভ্যেসটা তৈরি করতে হবে। তাহলে এখানে যেটা বলা হলো তোমরা ক্রিটিক্যালি বুঝতে পেরেছো যে কি বলা হলো? যে যুধিষ্ঠির অ্যাজ অ্যান ইউনিভার্সাল সভরেন, হি ইজ এস্টাবলিশিং হিমসেলফ ফর দ্য ফার্স্ট টাইম। নিজেদেরকে রাজস্ব যজ্ঞের মাধ্যমে প্রথমবার এস্টাবলিশ করছে। সো এইটাই কিন্তু এই বইয়ের যেটা অত্যন্ত মূল কথা। এবার আমি চলে আসছি কয়েকটা ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল পয়েন্ট। আজকে তোমাদের একটু পড়াটা শেখালাম। এই বইয়ের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। যেটা প্রথম জায়গা, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন ইন দ্য ক্যারেক্টার অফ দ্য যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের ক্যারেক্টারের মধ্যে কন্ট্রাডিকশন করে। কন্ট্রাডিকশন মানে বৈপরীত্য। দ্য মোস্ট ফ্যাসিনেটিং, এটা হচ্ছে যুধিষ্ঠিরের ছবি মহাপ্রস্থানের পথে। দ্য মোস্ট ফ্যাসিনেটিং বাট পাজলিং ফিচার অফ দ্য বুক ইজ দ্য কোয়েশ্চেন ইট ইনএভিটেবলি raises. Inevitably raises মানে যেটা অনিবার্যভাবে তুলছে। Why, when everything has been achieved,
Must it now be gambled away by the hero, in all whose previous life there has been not even so much as a hint of compulsion to gamble, all of whose life has in fact been of exemplary rectitude and prudence? অর্থাৎ এই বইয়ের মধ্যে সবচেয়ে বড় বৈপরীত্য হচ্ছে যুধিষ্ঠিরের ক্যারেক্টার। যুধিষ্ঠির ইজ দ্য ধর্মরাজ, হি ইজ দ্য এপিটম অফ ethical behavior, he is the epitome of axiological behavior and value, মূল্যবোধের একটা শেষ কথা যুধিষ্ঠির, who never told lies throughout his whole life, যে কোনোদিন মিথ্যা কথা বলেনি। কিন্তু আমরা এই টেক্সটে কি দেখছি, that why when everything has been achieved, যখন সবকিছু অ্যাচিভ করা হয়ে গেছে, যখন ইন্দ্রপ্রস্থ হলে একটা বিরাট বড় রাজস্ব, একটা রাজের একটা অ্যাসেম্বলি হল ক্রিয়েট হয়ে গেছে, একটা রাজস্ব যোগ্য হয়ে গেছে, রয়্যাল কনসেক্রেশন অফ দ্য কিং, ইট ইজ ডিসাইডেড দ্যাট যুধিষ্ঠির উইল বিকাম দ্য নেক্সট এম্পারার। তখনই কি সবকিছু গ্যাম্বল করে দেওয়া হবে? গ্যাম্বল আপন মানে গ্যাম্বল মানে সবকিছুকে গ্যাম্বল করে, ডাইস, গেম অফ ডাইস এর মধ্যে দিয়ে, পাশা খেলার মাধ্যমে সবকিছুকে বাজি রেখে তখনই সব খুইয়ে ফেলতে হবে? যে হিরো সে একজন এত এপিটম এবং এপিটম অফ অনেস্টি, এপিটম অফ প্রুডেন্স, জ্ঞানের শ্রেষ্ঠ সম্ভার, ধর্মরাজের পুত্র, ধর্মের পুত্র, in all of whose previous life there has not been so much a hint of compulsion to gamble, যে কোনোদিন আজ পর্যন্ত বাজি রাখেনি, কোনোদিন আজ পর্যন্ত খেলেনি, গ্যাম্বল খেলেনি। all of whose life has in fact been of exemplary rectitude and prudence. exemplary মানে উদাহরণ স্বরূপ, rectitude মানে হচ্ছে স্যাক্রিফাইস, সারা জীবন স্যাক্রিফাইস করেছে, এবং জ্ঞানের prudence মানে prudent থেকে এসছে, জ্ঞানের আধার, তাকে কিন্তু গ্যাম্বল করে দিতে হবে। এইখানেই প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে মহাভারতে ইন্ট্রোডাকশন অফ ডেস্টিনি, অদৃষ্ট, ফেট, ভাগ্য, এছাড়া কিছু নয়। কারণ এত জ্ঞানী মানুষ যে কোনোদিন খারাপ পথে যায়নি, সে কেন গ্যাম্বল করবে, কেন গ্যাম্বলিং এ রাজি হবে? ইট ইজ দিস ডিস্টার্বিং কন্ট্রাডিকশন ইন দ্য ক্যারেক্টার অফ যুধিষ্ঠির that demands the question whether this was indeed a contradiction, or whether the events in his life may not have been modeled on a pre-existing structure. এটা কি শুধুমাত্র কন্ট্রাডিকশন, নাকি আগে থেকে ঠিক করে রেখেছে ব্যাস প্রি-এক্সিস্টিং স্ট্রাকচার, যে যুধিষ্ঠিরকে এরকম হতেই হবে, জোর করে যুধিষ্ঠিরকে গ্যাম্বল করাবে, না করলে মহাভারতটাই হবে না? This is the contradiction of the character of যুধিষ্ঠির। মনে থাকবে? বলো, শুনতে পাচ্ছ আমার কথা? বেশ। এরপরেই যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি অলরেডি বলেছি, খানিকটা বলেছি বুক অফ দ্য অ্যাসেম্বলি হল নিয়ে ওই ইন্ট্রোডাকশনে। ইটস আ পিভোটাল বুক অফ দ্য মহাভারত, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই? বলো 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 বলো। রেক্টিটিউড আর প্রডিউস, এটার মানে কি? প্রুডেন্স এবং রেক্টিটিউড এক্সাক্ট মানে দেখে নাও। প্রুডেন্স মানে হচ্ছে জ্ঞান, প্রুডেন্স মানে হচ্ছে নলেজ, PRUDENC। prudence means the quality of being prudent or a knowledgeable person. prudence means who can see ahead, sagacity, sage like behavior, মানে প্রায় ঋষি তুল্য, যে সামনের দিকে দেখতে পায়। the ability to govern and discipline oneself by use of reason, যে যুক্তির মাধ্যমে নিজেকে ঠিক রাখতে পারে। রেক্টিটিউড মানে এক্সাক্ট দেখে না, সঠিক বিহেভিয়ার, অনেকে স্যাক্রিফাইস বলে, থিঙ্কিং রাইচিয়াসনেস, গুডনেস, ভার্চু, তাকে রেক্টিটিউড বলে। বুঝতে পেরেছো? Yes sir. Very good. So it's a very important and pivotal book of the Mahabharata because the remaining epic can almost be predicted in the outline. পরের এপিকের যে পরের অংশে কি ঘটতে চলেছে সেটা আউটলাইন দেখে আমি পরিষ্কার বুঝতে পারি। কি আউটলাইন দেখে বুঝতে পারি? They had to follow 13 years of exile. তুমি কিন্তু এই বুক অফ দ্য অ্যাসেম্বলি হল থেকে বুঝতে পারছো, অ্যাসেম্বলি হলের শেষে যখন যুধিষ্ঠির বেরিয়ে যাচ্ছে, 13 বছরের তাদেরকে বনবাসে যেতে হচ্ছে। 1 বছর 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস, the incognito episode and the adventures thereof. এই 13 বছর অনেক জিনিস ঘটবে। ভীমের সঙ্গে হিড়িম্বার দেখা হবে, তারা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন উত্তর ভারতের বিভিন্ন জায়গায় থাকবে, এবং most importantly they will plan for the first time to conquer
দ্য ল্যান্ড অফ দ্য কৌরবাস, কৌরবের কাছে কেমন করে বিনা যুদ্ধে নাই দিব সূচাক্র মেদিনী, তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিংডমদের এবং লোকজনদের এক জায়গায় একত্র করা, সেটা এই টেক্সটই প্রথমবার তারা করতে চাইছে। Thereof described in the book of the forest and the book of the Virata, বিরাট পর্ব এবং বুক অফ দ্য ফরেস্ট, এই দুটোতে যা যা হবে সেটাই বুক অফ দ্য অ্যাসেম্বলি হলে কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে। প্রেডিক্ট করা মানে দেখছে, তাকে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। Is it likely that the molestation of the Pandavas' wife Draupadi at the hands of Dushashan and Duryodhan will remain unavenged? এটা কি সত্যি হতে পারে যে দ্রৌপদীকে যেভাবে অপমান করা হলো দুঃশাসন এবং দুর্যোধনের হাতে, সেটা আনঅ্যাভেঞ্জড থাকবে? আনঅ্যাভেঞ্জ মানে, অ্যাভেঞ্জ মানে কি? প্রতিশোধ। আর আনঅ্যাভেঞ্জ মানে প্রতিশোধ না নেওয়া। এটা কি হতে পারে যে দ্রৌপদীর যে অপমান হয়েছে at the hands of দুঃশাসন and দুর্যোধন will remain unavenged, প্রতিশোধ নেবে না? নেবে তো। ফলে বুক অফ দ্য অ্যাসেম্বলি এর মধ্যেই কুরুক্ষেত্র যুদ্ধের যে বীজ, the seed of the Kurukshetra war is showed upon this particular text, or that Duryodhan will surrender half of the kingdom to Yudhishthir when he returns. যখন ফিরবে তখন ঋষি তুল্যভাবে দুর্যোধন বলবে, না তোমার কিংডমের অর্ধেক অংশ তোমার আর আমারটা অর্ধেক। বলবে কি? বলবে না, কখনোই বলবে না। So we see looming the book of the effort, উদ্যোগ পর্ব, and the war books of ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য and the rest. এই যে পুরো যে মহাভারতের পরবর্তীকালের যে অংশগুলো, উদ্যোগ পর্ব, বিরাট পর্ব, তার সঙ্গে সঙ্গে বুক অফ দ্য ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, সেগুলো প্রত্যেকটি বীজ মহাভারতের এই বুক অফ দ্য অ্যাসেম্বলি হলে প্রথিত হয়ে আছে। বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা? আমি পরে বলি। আচ্ছা, যা যা প্রশ্ন আছে তুলে রেখে দাও, পরে বলবে। এরপর আমি এগিয়ে যাচ্ছি। এবার ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য অ্যাসেম্বলি হল, যেটা আমি তোমাদের অলরেডি বলেছি, সেটা কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে বিল্ডার অ্যান্ড দ্য বিল্ডিং, যেরকম অনেকটাই বলতে হবে বিল্ডারের কথা। So in a way the Pandavas come to their hall at Indraprastha about as absent-mindedly as by the Khandava tract itself. যেরকম খাণ্ডব দহন পর্ব অদ্ভুতভাবে হলো, সেরকম ভাবে ইন্দ্রপ্রস্থটাও অদ্ভুতভাবে absent-mindedly, মানে জানতো না যে তৈরি হয়ে যাবে, তৈরি হলো so far. And this is where the beginning ended. The tract has been cleared by the burning on a grand scale. যেরকম ভাবে খাণ্ডব দহন পর্বে পুরো ট্র্যাকটা, খাণ্ডব দহন পর্বটা, খাণ্ডব ফরেস্টটা পুরো পুড়ে গেল, সামনে রাস্তা তৈরি হয়ে গেল। সেই একই রকম ভাবে এখানেও পাণ্ডবদের সামনে রাস্তা তৈরি হচ্ছে। And this burning ferociously fanned by কৃষ্ণ এবং অর্জুন, সেই বার্নিংটাকে আস্তে আস্তে ফুঁ দিয়ে নিভিয়ে দিল, has produced a few strange survivor. এর মধ্যে কিছু অদ্ভুত, এই জঙ্গলের মধ্যে কিছু অদ্ভুত সার্ভাইভার, যারা বেঁচে থাকলো, তারা পেলো। কারা কারা থাকলো? একটা হচ্ছে স্বর্ণকাকা ফ্লেজলিং, মানে তারা বেসিক্যালি দেয়ার বার্ডস। অশ্বসেনা বলে একজন স্নেক, অশ্বসেনা স্নেক বাঁচলো, বেঁচে গেল খাণ্ডব দহন পর্বে যখন বন পুড়ে গেল। অ্যান্ড দেন অসুর কল্ড মায়া, এই মায়াসুর যে তৈরি করলো দ্য গ্রেট হল অফ দ্য ইন্দ্রপ্রস্থ, দ্য অ্যাসেম্বলি হল, সে কিন্তু এখান থেকেই বাঁচলো। The oldest of them all is Maya. Maya হচ্ছে সবচেয়ে এদের মধ্যে থেকে পুরনো। That is to say the oddest in an Indian sense. Sorry, oddest মানে হচ্ছে সব থেকে, odd মানে কি? অদ্ভুত। কেন অদ্ভুত? মায়া কেন অদ্ভুত? Not only is it curious that an Asur with his divine powers finds himself in a forest at a critical time. এত ঐশ্বরিক ক্ষমতা নিয়ে একটা অসুর ওই জঙ্গলের মধ্যে কেন সেই সময় থাকবে? A fact not surprising in the case of the birds and the snakes. Birds এবং snakes থাকতেই পারে, but he is completely alone. সে একাকী, তার কোনো পার্টনার নেই, তার কোনো স্ত্রী নেই, which in the Indian context is an astonishing feature. ইন্ডিয়ান কনটেক্সটে স্বামী থাকলে স্ত্রী থাকবে, ফ্যামিলি থাকবে, ফ্যামিলি ভ্যালু বন্ডিং সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কনটেক্সটে। মায়া একা, কেন একা? While we tend to think of demons of any sort as natural loners, in India personages of any kind, however demonic, come in the families.
The other survivors from the Khand of Fire, the birds, the snake, illustrate this point precisely. Bird, snake কিন্তু সবাই জোড়ায় জোড়ায় রয়েছে, ফ্যামিলিতে নিয়ে রয়েছে, কিন্তু এই ডেমনটা কিন্তু একা। The birds are brothers, deserted by a philandering father. Father ছেড়ে চলে গেছে, ineffectively protected by their mothers, in the end saved by the wits and their father's forethought. Snake is rescued by its mother. Snake টাকে mother rescue করলো, but without any further explanation, which in the Indian epic style is itself inexplicable. Inexplicable মানে অদ্ভুতটাকে explain করা যায় না, because all circumstances must have preconditions, and Osur Maya turns up in the Khandab entirely alone. He is odd. সে অদ্ভুত যে এসে একা একাকি ফ্যামিলি ভ্যালুর বাইরে দাঁড়িয়ে প্রথমবার কৃষ্ণকে বলছে যে আমি কেমন করে হলটা তৈরি করে দেবো আমাকে বলুন। এই যে এটা হচ্ছে the great assembly hall. When Maya has built the hall, it is a wonder of the world. 10,000 cubits in perimeter, 62,500 square cubit, with golden pillars covering the sky like a mountain or monsoon cloud. মনে যেন আকাশের মধ্যে উঠে গেছে monsoon cloud, বর্ষার যেন মেঘ। Long, wide and smooth, flawless and dispelling fatigue, যেটা দেখে লোকের মনে হবে ক্লান্তি হয়ে যাবে। কেন? কারণ এত পরিশ্রম লেগেছে এই হলকে তৈরি করতে। Neither the fabled Sudharma hall of the Brishnis, nor the palace of the Brahma himself matches it. Brahmar যে হল এবং বৃষ্ণিসের সুধর্ম হল কোনটাই মায়ার হলের কাছে টিকতে পারছে না। and Maya built this hall in a full 14 months, 14 মাস ধরে মায়া হলটাকে তৈরি করেছে। a term not to be taken as short but extremely long, অনেক দিন ধরে। in building the hall he had an army of the helpers and the guards, এই শঙ্কর দানবদের দিয়ে তৈরি করেছে। ফলে মায়া কিন্তু একটা পিকিউলিয়ার ক্যারেক্টার। এর ফলেই আমরা একটা অদ্ভুত থিওরির দিকে মহাভারতে আসছি, যেটা অনেক ইন্ডিয়ান স্কলাররা বলেছেন, সেটা হচ্ছে ইজ মায়া এলিয়েন। এলিয়েন মানে কি জানো তোমরা? এলিয়েন মানে এলআইএন, এলিয়েন মানে কি? অন্য গ্রহ থেকে আসা একটা জীব, অন্য জায়গা থেকে আসা, অন্য জায়গা থেকে আসা অদ্ভুত অন্য গ্রহের মানুষ। So all these peculiarities surrounding the building of the hall and its builder have not failed to intrigue scholars. Scholars are বহু ভেবেছে। If we ignore rather adventurous hypothesis, we may state a generally acceptable theory as follows: that Maya is an alien, but his credentials are not called into question. তাই কিন্তু একটা credential কিন্তু question করা হয়নি। দানব মানে তখনকার দিনে অনেকে বলা হতো যে either alien or they are different. He is an Osur, but not inherently evil. অসুর হয়েও সে কিন্তু খারাপ নয়। ইনফ্যাক্ট ওপেন মাইন্ডেড এন্ড গ্রেটফুল, সে কিন্তু খুবই পরিষ্কার তার মন এবং সে গ্রেটফুল, গ্র্যাটিটিউড রয়েছে। He tells myths of the ancient gods with whom Yudhishthir must have been vaguely acquainted. যুধিষ্ঠির নামগুলো বুঝতে পারছে না এনশিয়েন্ট গডদের, এমন জায়গাটার কথা বলছে মায়া। at least they are not outside the pale for him, সে অনেকটা বুঝতে পারছে। He must return to a site in the remote north for his building material. Building material এর জন্য remote north কৈলাসে যাবে, a site where ancient Indian gods have been known to worship if eons ago. What eons মানে যুগের পর যুগ ধরে যেখানে ভারতীয় দেবতারা পূজিত হচ্ছে। The general theory that explains all this is that Maya hails from Iran. মানে কি বলে মায়া ইরান থেকে এসেছে। আমি এক্সপ্লেন খানিকটা করতে গিয়ে যদি আমি আরেকটু ডিপে যাই, আমি বলবো অসুরদের ইতিহাস। অনেকেই বলে যে অসুর ওয়্যার বেসিক্যালি দ্য ক্লাস অফ দ্য গডস হু আর ব্যানিশড ডিউ টু দেয়ার ইভিল। তাদের মধ্যেও দৈবিক ক্ষমতা রয়েছে, কিন্তু কোনো কারণে তারা স্বর্গলোক থেকে ব্যানিশড হয়েছে, বঞ্চিত হয়েছে। দ্য ভেরিক গডস বরুণ এন্ড দ্য মিত্র, ট্রুলি হাই গডস। এবং বরুণ এবং মিত্রকে কিন্তু অনেকটাই অসুরদের মতো দেখতে। ফলে এই যে অসুর, যে অসুরদের কনসেপ্ট অফ দ্য অসুরাস কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। রাবণকে একজন অসুর বলা হয়। কেন? রাবণ দক্ষিণ দিক থেকে এসছে, দক্ষিণ তামিলদের স্কিন একটু কালো। তাহলে কি যারা আর্য এবং অনার্য, এই যে দুটো প্রভেদ, আরিয়ান এন্ড নন আরিয়ান, এর ফলেই কি যারা নন আরিয়ান তাদের কি অসুর বলা হতো? যারা তুর্কমেনিস্তান, ইরান, পাকিস্তান এই সমস্ত জায়গার অন্য রকমের দেখতে মানুষ, যারা গ্রিক নয়, তাদেরকে অসুর বলা হতো।
তাহলে কি অর্জুন বা কর্ণ বা যুধিষ্ঠির এটা কি ডাইরেক্টলি গ্রিস ডিসেন্ডেন্ট থেকে আসছে? কারণ মাথায় রাখতে হবে যখন আলেকজান্ডার ভারতবর্ষে আসছে খ্রিস্টপূর্বাব্দ 330-338 এই সময়ে, তখন কিন্তু মহাভারতের শেষ দিক লেখা চলছে। তো এই কয়েকটা ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু আমাদের সামনে আমাদেরকে ভাবতে হবে, বিকজ ফর রিজনস নট অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়ান would wish, the word eventually took on in India the value of anti-god. অসুর মানে হচ্ছে গডের বিপক্ষে, that is anti-deva, for a class of supernatural beings competitive with the deva gods, মানে গডদের এগেইনস্টে একটা সুপারন্যাচুরাল মানে ঐশ্বরিক ক্ষমতা সম্পর্ক, অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ যারা ডিসইনহেরিটেড ফ্রম দ্য গডলি কিংডম, তারা এখানে আসছে। মাথায় রাখতে হবে তোমরা পড়েছো মেটামরফোসিস, তোমরা পড়েছো গ্রেকো রোমান মাইথোলজি। গ্রেকো রোমান মাইথোলজিতে কিন্তু অসুরের উল্লেখ নেই, ডেমনের উল্লেখ আছে কম, কিন্তু ডেমনের উল্লেখ এই ভারতীয়তে কত অসুর এবং তারা কত ইম্পর্টেন্ট। ধরা যাক ময়দানব, রাবণ, তারপরে মানে মহাভারতে তো মানে হিড়িম্বা, বহু পরিমাণে অসুরের উল্লেখ রয়েছে। অনেকেই বলে যে এই অসুর শব্দটা ইরান জরাথুস্ট্র, ইরানের একজন জরাথুস্ট্র বিরাট বড় স্কলার, যেখান থেকে জরাথুস্ট্র ধর্মটা এসছে, তিনি যে কথাটা উচ্চারণ করতে আহুরা, সেখান থেকে অসুর। এক ধরনের সিম্যান্টিক ট্রান্সভ্যালুয়েশন, সিম্যান্টিক মানে রিলেটেড টু দ্য সেন্টেন্স স্ট্রাকচার, সিম্যান্টিক মানে হচ্ছে শব্দ যখন পাল্টে গেছে, মরফোলজিক্যাল এভলিউশন যখন হচ্ছে। থ্যাংক ইউ। এই সিম্যান্টিক ট্রান্সভ্যালুয়েশনের মধ্যে দিয়ে অসুর শব্দটা এসছে, যেটা আমাকে বলে। হ্যাঁ বলো বলো স্যার। অসুর টার্ম বাংলা, এটা স্যার কোনো ইংলিশ টার্ম নেই? এটা অসুর বাংলা টার্ম নয়, অসুর সংস্কৃত শব্দ। স্যার ইংলিশ কোনো টার্ম আছে? ডেমন, DEMON, কিন্তু তোমরা অ্যান্টিগড বলা যেতে পারে কি? অ্যান্টিগড বলা যেতে পারবে না, কারণ অসুর শব্দটাকে অসুরই লিখতে হবে, বাংলা নয়। এটা যখনই কোনো শব্দ, মাথায় রেখে দাও জীবনে, যখনই কোনো শব্দ which is untranslatable, যাকে ট্রান্সলেট করা যায় না, তাদেরকে অ্যাজ ইট ইজ রেখে ইটালিক্স করে দেওয়া হয়। ইটালিক্স মানে এই বেঁকিয়ে লেখা হয়, অসুর। এবং সেজন্য JAB ভ্যান বিউটেনিনের ট্রান্সলেশনেও তোমরা অসুর পাবে। এটা বাংলা শব্দ নয় রে পাগল, এটা ইন্দো ইউরোপিয়ান শব্দ থেকে এসছে, এটা পুরোটাই সংস্কৃত। রাজসু দেখো ইটালিক্সে লিখেছে, তো লিখতে পারতো দ্য কনসেক্রেশন অফ দ্য গ্রেট কিংডম, লেখা যাবে না, অসুরই লিখতে হবে। ভালো করে বোঝো। ধরা যাক ইন্ডিয়ান সতী সিস্টেম, SUTEE, সুতি, তো বলতে পারতো তো অন্য কিছু ট্রান্সলেট করে, কিন্তু সতীকে সতী রাখা হয়, SATI বা SUTTE। ইটস আ হিস্টোরিক্যাল হিন্দু প্র্যাকটিস। কোন হিন্দু প্র্যাকটিস, ইন্ডিয়ান প্র্যাকটিস, যেগুলোকে কোনোভাবেই ট্রান্সলেট করা যায় না, তাদেরকে অ্যাজ ইট ইজ রেখে ইটালিক্স করে দেওয়া হয়। তোমরা পরীক্ষার খাতে কেমন করে ইটালিক্স করবে? করতে পারবে না তো, আন্ডারলাইন করবে। হলে আন্ডারলাইন হবে তলায়, মহাভারতের তলায় আন্ডারলাইন হবে। হ্যাঁ, কেউ কিছু বলছিলে, হারিয়ে গেল। কোটেশন ইউজ করে যেতে পারে তো ইটালিকের পরিবর্তে, করতে পারো, কিন্তু ইটালিক্স বা আন্ডারলাইন করা হচ্ছে সবথেকে প্রপার হ্যাবিট। একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এরপরেও হয়তো পরবর্তীকালে কোনোদিন পড়াবো, মানে হিস্ট্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো পড়াবোই কোনোদিন, মানে 6th সেমেস্টারে, সেটা জেনে রেখে দাও। ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ। এই যে তুমি বাংলা বলছো, হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছে? হ্যাঁ স্যার, জঙ্গল এবং লুট এই শব্দ দুটো তো স্যার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে সরাসরি গেছে। সরাসরি অনেক শব্দ গেছে। ঘেরাও বাংলা শব্দ, ইংরেজি। তোমরা ঘেরাও করতে 70-এর দশকে প্রেসিডেন্সি কলেজে প্রিন্সিপাল ঘর থেকে বেরোতে পারিনি, যাদবপুরে ভাইস চ্যান্সেলরকে মার্ডার করা হয়েছে, সেখান থেকে ঘেরাও শব্দটা ডাইরেক্টলি অক্সফোর্ড ডিকশনারিতে গেছে, GHERAO, ঘেরাও। সো এই যেটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, এখান থেকেই পুরো সমস্ত ল্যাঙ্গুয়েজ বেরোচ্ছে। ফলে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস 5000 BC, 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে বেরোচ্ছে।
অনেকগুলো ব্রাঞ্চ, একটা হচ্ছে ব্যাল্টিক স্লেভিক, একটা হচ্ছে জার্মান, রোমান, কেল্টিক, অ্যালবেনিয়ান, গ্রিক আর ইন্দো ইরানিয়ান। এই ইন্দো ইরানিয়ান থেকে কিন্তু দুটো ব্রাঞ্চ, ইন্ডিকা ইরানিয়ান, যেখান থেকে হিন্দি, উর্দু, বেঙ্গলি, মারাঠি, ফার্সি, তারপরে পাস্তো, কুর্দিশ ল্যাঙ্গুয়েজ যেটা টার্কিতে বলা হয়, এখান থেকে বেরোচ্ছে। এই একই থেকে জার্মানরাও বেরোচ্ছে রে পাগল। ইংলিশ, ডাচ, জার্মান, সুইডিশ, নরওয়েজিয়ান, ড্যানিশ, এই শব্দগুলো প্রত্যেকটাই এখান থেকে বেরোয়, জার্মানি। এর ফলে ন্যাচারালি জার্মান এবং সংস্কৃত ল্যাঙ্গুয়েজের মধ্যে বিরাট মিল। আবার রোমান ল্যাঙ্গুয়েজ যেগুলো, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, ক্যাটালিয়ান, এগুলো প্রত্যেকটা বেরোচ্ছে রোমান ব্রাঞ্চ থেকে। আর কেল্টিক ব্রাঞ্চ থেকে বেরোচ্ছে হচ্ছে আইরিশ, গেইলিক, স্কটিশ, আর এখান থেকে ব্যাল্টিক স্লেভিক থেকে রাশিয়ান, ইউক্রেনিয়ান, পলিশ। ফলে হিন্দি, উর্দু, বাংলা ন্যাচারালি প্রচুর মিল। তাদের সঙ্গে এই ইন্দো ইরানিয়ান ব্রাঞ্চের সঙ্গে যে ব্রাঞ্চের বিরাট মিল বলা হয়, এটা জার্মানিক ব্রাঞ্চ। ফলে প্রচুর শব্দ দেখাবো পরে, এখন আর দেখিয়ে ভারাক্রান্ত করছি না আর কি, মাথাটা গোলমেলে হয়ে যাবে। এই প্রচুর শব্দ কিন্তু সবই এই যে মানে তোমার কি বলে, এই যে ইংরেজির মধ্যে ঢুকছে এগুলো, এই বিভিন্ন শব্দ থেকে। ওই জন্য তো ইংরেজি এত বেশি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ওই জন্য তো এত বেশি পরিমাণে অন্যান্য শব্দকে ইনকর্পোরেট করতে পারে। ডিফারেন্ট languages and words in English. এসি বাওয়ের বইটা থাকলে আরো পরিষ্কার ভাবে দেখিয়ে দিতাম। এই যে দেখো যে কত নতুন নতুন শব্দ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে এসছে। এই যে ব্যালে, ব্যালে ইজ আ ফর্ম অফ ডান্স which is a French word, যেটা এই ব্যালে শব্দটা সেখান থেকে চলে এসছে। ক্যাফে ফ্রেঞ্চ শব্দ, ক্রোসাঁ তোমরা খাও, ক্রোসাঁ হ্যাঁ এসছে ফ্রেঞ্চ শব্দ। অন্ত্রেপ্রেনিয়ার, অন্ত্রেপ্রেনিয়ার মানে কি, যেটা কোম্পানির হেড। ফক্স পাস ফ্রেঞ্চ থেকে, জনরা লিটারারি জনরা ফ্রেঞ্চ থেকে, রেনেসাঁস ফ্রেঞ্চ থেকে, রাদেভু মানে হ্যাপি মিটিং প্লেস ফ্রেঞ্চ থেকে। জার্মান থেকে কত শব্দ এসছে, ফেস্ট, তোমরা কলেজের ফেস্ট করো, জার্মান শব্দ। কিন্ডার গার্ডেন জার্মান শব্দ। রুকস্যাক, রুকস্যাক নিয়ে বেরিয়ে গেল ট্রেকিং করতে, স্প্যানিশ শব্দ। গরিলা শব্দটাই এসছে, গরিলা অ্যাটাক স্প্যানিশ শব্দ। ফলে বুঝতে পারছো, সিয়েস্তা, নুন্ডে সিয়েস্তা রাখতে। কি বলছো, কি বলছো? গরিলা বললেন যে? হ্যাঁ গরিলা বললাম, বলো। স্প্যানিশ শব্দটা আমাদের এখানে কিভাবে? গরিলা অ্যাটাক, গরিলা অ্যাটাক করলো মানে এক ধরনের টেররিস্ট অ্যাটাককে গরিলা অ্যাটাক বলা হয়। এক ধরনের ওয়ারফেয়ার মেথড। তুমি জঙ্গলের মধ্যে লুকিয়ে চট করে অ্যাটাক করলে, গরিলা অ্যাটাক। নকশালরা করতো। সো এই হচ্ছে পুরো বিষয়। ভাষা সম্পর্কে জানতে গেলে কিন্তু মানে তার জন্য একটা মানে আলাদা ক্লাস লাগবে। আমি 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 লিঙ্গুইস্ট নই, আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়িনি, ফলে আমি এটার এক্সপার্ট নই। অনির্বাণ হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে, যেটা ল্যাঙ্গুয়েজের ইউনিভার্সিটি, ওখান থেকে পড়েছে। অনির্বাণ কিন্তু অনেকটাই এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ভালো জানে, ভালো বোঝে। আমি এটা খুব ভালো বুঝি না। আমি লিটারেচারের লোক একান্তই, কিন্তু ল্যাঙ্গুয়েজ খুব ইন্টারেস্টিং জিনিস। মানে সেটা মানে পড়াতে গেলে কিন্তু মানে খুবই অনেক ইন্টারেস্টিং কথাবার্তা বলতে হয়। সেটার জন্য 3-4টে ক্লাস চলে যাবে। কোনোদিন বলবো, কোনোদিন অবশ্যই বলবো, ক্লাসের মধ্যে বলবো। বেশ, সো এই হচ্ছে অসুর, অসুরের ইতিহাস। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো বলো বলো। অসুরের ইতিহাস থেকে যেটা বলছিস, আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে যেটা বলা হচ্ছে, অসুরদের মানে সোর্স যেটা আর কি, ঋষি কাশ্যপের পুত্র, মানে দুই স্ত্রী দুই পুত্র, ওরা একদল অসুর একজন দেবতা হলো। মানে দিতির পুত্র অসুর এবং অদিতির পুত্ররা দেবতা। একদম কারেক্ট, কারেক্ট ইউ আর। এটা ইন্ডিয়ান মাইথোলজিতে বলা হচ্ছে, কিন্তু এর তো অনেক ধরনের এক্সপ্লেনেশন স্কলাররা দিয়েছেন। সেটাই আমি বলছি আর কি, যে মানে যদি হিস্টোরিক্যালি বিষয়টাকে দেখি, যে তাহলে মানে অসুরদেরকে আলাদা রকম যে দেখতে হলো, এটা কেন অসুরদেরকে এলিয়েন বলা হচ্ছে?
তাহলে কি অসুররা কি অন্য পৃথিবীর মানুষ? তো এই নিয়েই প্রচুর চর্চা হয়েছে, খুবই ইন্টারেস্টিং জায়গায় সেই আলোচনা যেতে পারে। বিখ্যাত বই, আমাদের সিউতে এসেছিলেন ভদ্রলোক, কথা হয়েছিল, পরিচয় হয়েছিল। এরিক ফন দানিকেন, নাম শুনেছ? এরিক ভন দানিকেন, জার্মান স্কলার। দিস ইজ এরিক অ্যান্টন পল ভন দানিকেন। বিখ্যাত বই লিখেছেন চ্যারিয়টস অফ দ্য গডস। ফেলুদাতে যারা পড়েছ সেখানে চ্যারিয়ট অফ গডস এর উল্লেখ পাবে। বইটা বিখ্যাত বই, উনি একজন বিখ্যাত আর্কিওলজিক্যাল সায়েন্টিস্ট। বইটার নাম ছিল আনসলভড মিস্ট্রিজ অফ দ্য পাস্ট। মিশরের পিরামিড, এই যে পাথরগুলো পিরামিড তৈরি করতে লেগেছে, এই মরুভূমির চারপাশে কোথাও এই পাথরের কোনো জায়গায় চিহ্ন মাত্র নেই। এখনো মিশরে গেলে তোমরা এই পাথর কোনো চারপাশে দেখতে পাবে না। এই মরুভূমির এরিয়াতে এই পাথর কোথাও নেই। এক একটা পিরামিডের উচ্চতা হচ্ছে 360 ফুট, কোনোটার উচ্চতা হচ্ছে 200 ফুট, কোনোটার 400 ফুট। এতগুলো পাথর এনে পাথরগুলো পাওয়া যেত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ধারে। সেখান থেকে সেই নদী ক্রস করতে গেলে বোটের দরকার পড়ত, বোট তখন ছিল না। টাইগ্রিস ইউফ্রেটিস নদী থেকে পাথর এনে সেই পাথরকে ক্রেনে করে তোলা, এত উপরে তুলতে গেলে যে ধরনের ম্যান পাওয়ার লাগবে, তাতে গোটা ইজিপ্টের মানুষও যদি পার্টিসিপেট করে, তা সত্ত্বেও একটা পিরামিড তৈরি করতে লেগে যাবে 200 বছর। ক্যালকুলেট করে দেখিয়েছিল এরিক ফন দানিকেন। ধরা যাক সকালবেলা 3টে পাথর, তো নৌকাতে ডুবে যাবে, 3টে পাথর যদি নৌকাতে তোলে কেউ, নৌকাতে ডুবে যাবে। দিনে 10টা বা 15টা পাথর কোনোদিন আনতে পারবে না যদি ইজিপ্টের সমস্ত মানুষ পার্টিসিপেট করে এই পিরামিড তৈরি করতে। সেখানে বলা হয় 100 বছরের ব্যবধানের মধ্যে পিরামিড অফ গিজা থেকে শুরু করে স্ফিংস থেকে শুরু করে এতগুলো পিরামিড ক্রিয়েটেড হয়েছিল মিশরে। কিভাবে সম্ভব? যদি তাদের হাতে কোনো এনশিয়েন্ট টেকনোলজি না থাকে, কিভাবে সম্ভব? এতগুলো লেবারার এত ওপরে উঠে যদি কোনো এক্সাক্ট ক্রেনের ব্যবস্থা না থাকে, তখন তো ন্যাচারালি ওদের তো আর জেভিসি ছিল না, তো কি করে তুললো আকাশের মধ্যে এতগুলো পাথর? যদি না কোনো টেকনোলজির অ্যাক্সেস না থাকে, কিভাবে গণেশের যে মাথা সেটা যে এলিফ্যান্টারাস ট্রান্সপ্লান্টেড হলো, যদি সেটা একটা এফিশিয়েন্ট প্লাস্টিক সার্জারির কথা না বলা হয়, তাহলে কিভাবে কোনো টেকনোলজি যদি অ্যাক্সেস না থাকে, কিভাবে শুধুমাত্র কবির কল্পনা, অনলি দ্য ইমাজিনেশন অফ দ্য পোয়েট, যে তার মাথাটা তৈরি হচ্ছে শুধুমাত্র ভাবে একটা হাতির মাথা দিয়ে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ যখন হচ্ছে, there are mentions of some of the most potent nuclear weapon, প্রায় অ্যাটমিক বোমের মতো সমস্ত জিনিসপত্রগুলোকে ইউজ করা হচ্ছে। সুদর্শন চক্র, একটা অটোমেটেড চক্র, যেটা ঘুরতে ঘুরতে মানুষের মাথাটা কেটে নিয়ে চলে আসবে, অটোমেটিক ঘুরছে। এই যে কনসেপ্ট অফ দ্য অটোমাটা, তখন কোনো পাওয়ারের উল্লেখ নেই, কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস নেই, প্রথমবার বিদ্যুৎ তৈরি হয়নি। কিভাবে এই আইডিয়াগুলো এই সমস্ত লোকের মাথায় রয়ে আসছে? এই চ্যারিয়েট অফ দ্য গডস বইতে এই ধরনের আর্কিওলজিক্যাল মিস্ট্রিগুলোর কথা বলছেন। দিস ইজ স্ট্যাচু ফ্রম দ্য লেট জ্যামন পিরিয়ড ইন জাপান। মানুষকে কি এরকম দেখতে? আমাকে মানুষকে তো ন্যাচারালি হোমোসেপিয়েন্সকে তো হোমোসেপিয়েন্সের মতোই দেখতে হবে। এটাকে দেখে কি মানুষ বলে মনে হচ্ছে? নয়, না স্যার। এরিক ফন দানিকেনের নাজকা লাইন যদি তোমরা দেখো, পেরুতে যদি কোনোদিন যাও, একটা বিখ্যাত জায়গা আছে, এক সেকেন্ড, হ্যাঁ, নাজকা লাইনের আমি এক্সাক্ট নাজকা লাইনটা দেখতে চাই। নাজকা লাইন্স পেরু, যেটা সাউথ আমেরিকাতে। যদি তোমরা আকাশে ওঠো হেলিকপ্টারে করে প্রায় 300-400 মিটার, তাহলে এই ধরনের স্ট্রাকচার দেখতে পাবে। একটা বাঁদরের মতো দেখতে অদ্ভুত মানুষ,
এটাকে মানুষ বলা যায় না। মাটি থেকে যারা এটাকে তৈরি করছে তাদের পক্ষে দেখে বোঝা সম্ভবই নয় এই স্ট্রাকচারটা যে তৈরি করছে, স্পাইডার যে তৈরি করছে, কারণ এটা আকাশের কেবলমাত্র 300-400 মিটার উপরে উঠলে তবেই দেখা সম্ভব। প্লেনে না উঠলে এই নাজকা লাইন ক্রিয়েট করা পসিবল নয়। এই যে লাইন ক্রিয়েট করছে সেগুলোকে কোনোভাবেই হিউম্যান ক্রিয়েশন, এই যে বিখ্যাত নাজকা লাইন, একটা স্পাইডার, একটা এটা প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের কাছাকাছি থেকে শুট করা। কারা কারা এই সমস্ত মানুষজন যারা তলায় মাটির মধ্যে বসে এই আঁকাগুলো আঁকছে, আকাশ থেকে দেখতে না পেলে এরকম আঁকা কেন তারা আঁকছে? তাদের যদি স্কাই ফ্লাইং এর এবিলিটি না থাকতো, রাইট ব্রাদার্স যারা প্রথমবার প্লেন তৈরি করলো বিশ্বযুদ্ধের সময়, তার আগে এই নাজকা লাইন কেন ক্রিয়েটেড হচ্ছে, কিভাবে, উই ডোন্ট নো, আমরা জানি না। এগুলোই পৃথিবীর আনসলভড মিস্ট্রি। এর উল্লেখ আমরা পাইনি। দ্য আয়রন পিলার অফ দ্য ডেলি, চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড এটাকে প্রথম তৈরি করেছে। দানিকেন বলেছে এটা কোনোদিন রাস্ট পড়ে না। তার মধ্যে যে সমস্ত আঁকাগুলো রয়েছে, সেই আঁকাগুলোর যদি আমরা ছবি দেখি, একটা বিখ্যাত অনুষ্ঠান হয়েছিল এনশিয়েন্ট এলিয়েন্স বলে। ভালো করে দেখো, তোমাদেরই মন্দির গাত্রে রয়েছে সালামাঙ্কা ক্যাথিড্রাল ওয়াল, এটা ইউরোপে। এই যে এই সালামাঙ্কা ক্যাথিড্রাল ওয়াল কবে থেকে তৈরি হচ্ছে? প্রায় 1400 সালে সালামাঙ্কা ক্যাথিড্রাল ওয়াল প্রথম তৈরি হচ্ছে, 1400। এই ভদ্রলোককে দেখে অ্যাস্ট্রোনট বলে মনে হচ্ছে কিনা অনেকটা দেখতে, যে হাতে যে ধরে আছে 1400 সালে, 1400 ইয়ার্স এগো প্রথম নাজকা লাইন তৈরি হচ্ছে। এই আরেকটা বিখ্যাত স্টোন হিং যেটাকে বলা হয়, ইংল্যান্ডে বেশ কয়েকটা পাথর, সেই পাথরগুলোর গায়ের মধ্যে রে পরে টাইম বলে। এগুলোকে দেখে একটা কোটি মানুষ বলে মনে হচ্ছে, মানুষের স্কাল্পচার বলে মনে হচ্ছে। ইজিপশিয়ান যারা মমি, ইজিপশিয়ান যারা সভ্যতা, মাথাগুলোর স্ট্রাকচারই অন্যরকম। যারা ইজিপশিয়ান গডস, কেন, হোয়াই কাউকে দেখতে শেয়াল দেবতার মতো, কাউকে দেখতে অন্যরকম, কেন, ওয়াই? দেখো একে মানুষ বলে মনে হচ্ছে। আজ থেকে খ্রিস্টপূর্বাব্দ 2000 অব্দে এই স্ট্রাকচার। সেম ইজ হিয়ার। তুতেনখামেন, যদি আমি মমি ধরে নিই, তুতেনখামেন একজন ইজিপশিয়ান রাজা। চারপাশের যে পাথরের মূর্তি, এটা একটা হেলোর মতো, যেন মানে সামথিং বিচ্ছুরিত হচ্ছে আলোর মতো। ফলে আদৌ মহাভারতের ক্যারেক্টাররা মানুষ কিনা, হিউম্যান ছিল কিনা, বা অন্য কোনো পৃথিবী থেকে আসা কোনো মানুষ কিছু টেকনোলজি সাপ্লাই করেছিল কিনা, যার ফলে কুরুক্ষেত্র যুদ্ধে কিছু ভয়ঙ্কর অস্ত্রের যে ডেসক্রিপশন, আকাশে দাঁড়িয়ে মেঘদূত যুদ্ধ করছে, আকাশের মধ্যে রথ হারিয়ে যাচ্ছে মেঘের মধ্যে, কি করে সম্ভব? শুধুমাত্র কবির কল্পনা, অনলি দ্য ইমাজিনেশন অফ দ্য পোয়েট। ইজ ইট পসিবল? কবি তো কল্পনাই করতে পারবে না 4000 বছর আগে যে কেউ একজন আকাশের মধ্যে ঢুকে মেঘের আড়ালে যুদ্ধ করছে, তাও একটা রথের মাধ্যমে। কল্পনার জন্য তো একটা ফাউন্ডেশন চাই। তাহলে কেন আমরা শেক্সপিয়ারের লেখার মধ্যে কোনো আকাশ থেকে ওরা রথের উল্লেখ পেলাম না? পেতে তো পারতাম, কিন্তু এত হাজার বছর আগেই কেন? হোয়াই 2000 ইয়ার্স, 4000 ইয়ার্স আগে এই ধরনের জিনিসপত্রের উল্লেখ? এই প্রশ্ন কিন্তু আনসলভড। দানিকেন এই প্রশ্ন করেছেন, এরিক ফন দানিকেন। তার বিখ্যাত বই চ্যারিয়েট অফ দ্য গডসে এই আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম নাকি রে? হ্যাঁ স্যার। কত সেকেন্ডের জন্য? 1 মিনিট হবে। 1 মিনিট স্যার। ঠিক আছে। তো তাহলে তো শেক্সপিয়ার উল্লেখ করতে পারতো, পারেনি তো। কিন্তু 4000 বছর আগে কেন এই সমস্ত টেক্সটে? অনেক ইসলামিক টেক্সট আমরা এর উল্লেখ পাই, প্রচুর ইসলামিক টেক্সট। স্যার প্রেজেন্টেশনটা হচ্ছে না। না স্যার দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এই যে এনশিয়েন্ট অ্যাস্ট্রোনটস বলে একটা আর্টিকেলই আছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের এই ধরনের স্কাল্পচার দেখতে পাবে ল্যাটিন আমেরিকা জুড়ে। এই ধরনের মানুষ
এই যে ancient astronauts proponents suggest that the aliens came to Earth long ago, citing artifacts such as this ancient Mesopotamian cylinder seal. মেসোপটেমিয়ান সভ্যতাতে যে সমস্ত জিনিসের উল্লেখ রয়েছে, এই যে একটা স্টার, এটাকে দেখতে অনেকটা ইউএফওর মতো। ইউএফও মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউএফও? এলিয়েনরা আসছে মানে জিনিসটা কি? আনআইডেন্টিফাইড ফ্লাইং সসার। কিরকম দেখতে হয় দেখে নেব। এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। ইটালিতে 1970s অনেকে আকাশের মধ্যে দেখতে পেয়েছে। 3000 বছর আগে মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে মিল পাচ্ছ? কার্টুনে দেখেছি। কি বলছো? কার্টুনে দেখেছো তোমরা? কার্টুনে দেখেছো? এই যে হায়ারোগ্লিফিক্স, হেলিকপ্টার হায়ারোগ্লিফিক্স অনেকে বলে, হেলিকপ্টারের উল্লেখ। এই দেখো অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে জিনিসপত্র। আমি খুলতে পারছি না কারণ এটাকে ফাইল ক্যান নট বি ডিসপ্লেড বলছে। দেখা যাচ্ছে, দেখো ভালো করে, অনেকটা প্লেনের মতো, হেলিকপ্টারের মতো লাগছে কি? ইউএফও একদম। এইখানে ইউরোপে স্ট্যান্ডিং স্টোন, হ্যাঁ স্টোনহেঞ্জ, স্ট্যান্ডিং স্টোন, স্টোনহেঞ্জও আছে আলাদা। তো এগুলো প্রত্যেকটাই আমাদের একটা অদ্ভুত পৃথিবীর দিকে, অদ্ভুত এক ধরনের সিভিলাইজেশনের কথা মনে করায়। তো এইগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের আমাদের সাধারণ জগতের বাইরেও, আমাদের যে চিন্তা ভাবনার বাইরেও অনেক কিছু জিনিস কিন্তু হতে পারে, যেটা কিন্তু অনেক যারা আর্কিওলজিস্ট, যারা অনেক সায়েন্টিস্ট এই নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এরিক ফন দানিকেন তাদের মধ্যে অন্যতম। খুবই মানে অ্যাডভেঞ্চারাস মানুষ, ট্যালেন্টেড মানুষ, সারা জীবন এই নিয়ে কাজ করেছেন। তো তিনি প্রথম এই বইটার কথা লেখেন, দ্য চ্যারিয়েট অফ দ্য গডস। ফিরে আসছি মহাভারতে, ফিরে আসছি। এরপরে মহাভারতের এই অসুরের ব্যাপারটা আমি খানিকটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এরপরে মহাভারতে আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুজারেন্টি। সুজারেন্টি মানে কি রে? SUZDRAINTY, একটা শব্দ জানো তোমরা, সেখান থেকে এসছে সভরেন্টি। সার্বভৌমতাই হচ্ছে সুজারেন্টি, একই জিনিস, সিনোনিম। সার্বভৌমতার থ্রেট কে থ্রেট করছে? জরাসন্ধ। জরাসন্ধ অফ মগধ। The thought that Narad has shown by extolling Rajshu finds the fertile soil in Yudhishthir's ambitions and rapidly grows into a desire of himself to perform the royal consecration. নারদ যেটা বললো, ভাই নারদ যে জিনিসটা প্রথমবার শোন মানে বপন করলো, ভাই এক্সটলিং দ্য রাজস্ব, রাজস্ব যোগ্য করো, যুধিষ্ঠিরের অ্যাম্বিশনের মধ্যে সেটা রয়্যাল কনসেক্রেশন সেরিমনির মধ্যে পারফর্ম হলো। So at the opening stage of Yudhishthir's request for suzerainty, the question of the consent is importantly raised. Consent মানে অনুমতি দেবে কিনা, অন্য রাজারা তাতে অনুমতি দেবে কিনা, যে আমি তার সার্বভৌম, একজন রাজা যদি যুধিষ্ঠিরকে রাজধিরাজ বলে মেনে নেয়, তার মানে সেই রাজা তার সার্বভৌমত্ব লুজ করলো, তারা সার্বভৌমত্ব থাকছে না, কারণ সে অন্য রাজার দ্বারা কন্ট্রোল হবে। সেখানে সে মেনে নেবে কি নেবে না। In the Vedic ritual of the Rajshuva too, the ceremony opens with a prayer for consent. Consent দিয়ে শুরু হয়, which is concretized in an offering to the goddess of the consent. অনুমতি, অনুমতি হচ্ছে কনসেন্টের দেবতা, যে শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি। To return to the assembly hall, জরাসন্ধ বেরিয়া পেরি, জরাসন্ধ একটা বিরাট বড় শত্রু, একটা বিরাট বড় obstacle. He is not a villain, সে কিন্তু ভিলেন নয়। Despite Krishna's vindictive emphasis, it is hard to see where he got the notion that the emperor is going to slaughter all his captive kings. কৃষ্ণ যতই বলছে যে জরাসন্ধ তার যে ক্যাপটিভ কিং গুলোকে এনেছে, তাদেরকে যারা ক্যাপটিভ, যাদেরকে যুদ্ধবন্দী করেছে তাদেরকে মেরে ফেলবে, একবারের জন্য কিন্তু জরাসন্ধ সেটা বলছে না যে মেরে ফেলবে, তারা যুদ্ধবন্দী। Jarasandha's own reply to Krishna's charges is that he has defeated them fairly and that he has fetched them to the god. জরাসন্ধ বলেছে যে ভগবানের কাছে বাঁচাতে চায়, কিন্তু একবারও বলেনি যে স্লটার করতে চায়।
কৃষ্ণ তার ডিপ্লোম্যাটিক বুদ্ধি দিয়ে বললো ইউ আর স্লটারার, কারণ যদি তোমাকে বলা হয় স্লটারার তাহলে তোমাকে হারানো যাবে, তোমাকে যুদ্ধে আনা যাবে। জরাসন্ধকে যুদ্ধে এনে মারা হলো। এই বইয়ের অন্যতম ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কৃষ্ণ বাসুদেব and the elevation of Krishna to the throne of the god। কারণ আমরা দেখতে পাচ্ছি অর্ঘ্য ক্ষয় না পর্ব, সেখানে কিন্তু কৃষ্ণকে প্রায় ভগবান হিসেবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। অন্যান্য সমস্ত রাজারা কৃষ্ণকে ভগবান হিসেবে মেনে নিচ্ছেন। কৃষ্ণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্রৌপদীজ ব্রাইডগ্রুম চয়েস। যখন দ্রৌপদী প্রথমবার করলো পাঞ্চাল পর্বে আর কি, তখন প্রথমবার কৃষ্ণের আবির্ভাব হচ্ছে। এবং এইখানে এই গল্পতে আমরা দেখতে পাচ্ছি খান্ডব দহন পর্বতে কৃষ্ণ থাকছে, থেকে মায়াকে দিয়ে হলটা তৈরি করছে। তাহলে কৃষ্ণ is a very important character, an instrumental character who plays a very significant role in creating the assembly hall, 1 number। 2 number, he is being celebrated as the chief god by Bhishma, and all other kings are giving and offering orgho to him। And thirdly, Krishna is supplying the endless supply of the robes, endless robes, মানে বস্ত্র দিচ্ছে কাকে? দ্রৌপদীকে। ফলে কৃষ্ণর কিন্তু এই বইয়েতে রাজস্ব যোগ্য করার সময় কৃষ্ণ অ্যাডভাইস দিচ্ছে। ফলে কৃষ্ণ becomes a very very important character in this particular book, and Krishna also plays very important role in killing Shishupal। It is Krishna who is the leader of the would-be assassination of the party of the Jarasandha। জরাসন্ধকে মারছে ভীমকে দিয়ে, রাজস্ব যোগ্য করাচ্ছে, তার সঙ্গে সঙ্গে শিশুপালকে মারছে। তো এই যে এই ভদ্রলোক যে বিষ্ণুর অবতার, সে কিন্তু পাণ্ডবদেরকে আস্তে আস্তে সঠিক পথে, বা আমি বলতে পারি যুদ্ধের পথে, যেখানে তারা তাদের ক্ষত্রিয়দের ধর্ম পালন করবে তার দিকে নিয়ে যাচ্ছে। বিকজ কৃষ্ণ becomes a very important character in this particular text। Then comes the game of the dice। Game of dice মানে বলো বাবা? The game দুটো পার্টে হচ্ছে, মাথায় রাখতে হবে। প্রথম পার্টের যে গেমটা, it is generally considered as an unethical game because Yudhishthir is at first offering himself as the in the gamble, and then offering his wife কে অফার করার তার অধিকার নেই। ফলে the game is carried for another session of 10 plays, and Yudhishthir first loses untold millions in the 11th play। 11th play মানে 11 মানে দান, যে দানের খেলা। And the 12th, all his cattle, 12th দানে সমস্ত ক্যাটল হারলো। 13th all his land, তার সমস্ত ল্যান্ড গুলো 13th দানে হারলো। In the 14th, the sons of the দ্রৌপদীর যে সন্তান তাদের হারলো, by the পাণ্ডবদের যে দ্বারা তৈরি দ্রৌপদীর যে সন্তান তাদের হারালো। 15th নকুলকে হারালো, 16th সহদেবকে হারালো, 17th ভীমকে হারালো, 18th অর্জুনকে হারালো, and 19th himself, 19 নম্বর দানে নিজেকে পর্যন্ত হারিয়ে ফেলেছে। দ্রৌপদীকে কিন্তু একবারে এখনো অফার করেনি, নিজেদের সন্তানদেরকে অফার করেছে। And at the 20th, the final one of the game, Yudhishthir stakes দ্রৌপদীকে স্টেক করলো 20 নম্বর দানে। The audience groans and protest, চারপাশে লোকেরা প্রোটেস্ট করলো, রে কি দ্রৌপদী? মাথায় দেখো, নিজের ভাইদেরকে করেছে প্রথমবার, কিন্তু দ্রৌপদীকে শেষ অর্থাৎ নিজের স্ত্রীকে কিন্তু শেষে নিজেকে হারানোর পরে এইখানেই প্রশ্নটা উঠলো যে গেমটা ঠিক কি ঠিক নয়। কারণ নিজেকে হারার পরে তুমি কেমন করে স্ত্রীকে অফার করতে পারো? কারণ তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। Evidently the game to be a complete one with a total loser and a total winner, but our impish authors, masters of the doubt, আমাদের যে অথর কে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যে সবসময় ডাউট ক্রিয়েট করে, have already planted one of their dubities। কি dubities? The play for Draupadi is lost, দ্রৌপদী হেরে গেছে। She is subjected to the indignities that shout for vengeance। যে এরপরে যে হিংসা, প্রতিহিংসার খেলা তৈরি হবে, ভেঞ্জেন্স, প্রতিশোধের খেলা, সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। She is disrobed, but the power of her virtue replaces her skirt। তার স্কার্টটা কনস্ট্যান্টলি রিপ্লেসড হচ্ছে। এবং দ্রৌপদী এই গল্পের অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে প্রথমবার প্রশ্ন তুলছে। ক্যারেক্টার অফ দ্য দ্রৌপদী, ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দিস মহাভারত, যেই ম্যাসকুলাইন জুডিশিয়াল সিস্টেমের সামনে দাঁড়িয়ে
প্রশ্ন তুলে বলছে এই সোশিও জুডিশিয়াল অর্ডার ঠিক কি ঠিক নয়, তোমরা কি ধর্মের পথে রয়েছো না ধর্মের পথে নেই, স্বামীর কি আদৌ অধিকার রয়েছে স্ত্রীকে অফার করার, একটা অল্টারনেটিভ লিগাল সিস্টেমের কথা বলছে। এই ম্যাসকুলাইন পুরুষতান্ত্রিক জুডিশিয়াল সিস্টেমের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে, ধর্মকে প্রশ্ন করছে। আমরা জানি ধর্ম is derived from the word dhri, which in Sanskrit means support or sustain. ধৃ ধাতুর সঙ্গে যেটা ধরে থাকে কন্টেনার, এই জলকে ধরে আছে এই পাত্র, আমার মনুষ্যত্বকে ধরে আছে আমি, আমার চামড়া, আমার হাড়, আমার মাংস। ফলে তোমার অনেকগুলো অব্লিগেশন রয়েছে। কেমব্রিজ পেপারব্যাক এনসাইক্লোপিডিয়া বলে ইন হিন্দুইজম the universal law that applies to the universe, human society and the individual is dharma. যুধিষ্ঠির ধর্মের পরাকাষ্ঠা বা এপিটোম অফ দ্য ধর্ম, কিন্তু সেই ধর্ম কি এই ইউনিভার্সাল ল ধর্ম, সেটা কি এখানে পালন করা হচ্ছে। অনেক ধরনের ধর্মের ক্লাসিফিকেশন আছে। অধর্ম অফ দ্য বডি, অধর্ম অফ দ্য বডি কি কি হিংসা, স্তেয়া মানে স্টিল চুরি করা প্রতিশোধ, and moithun sexual indulgence with someone other than one's partner, এগুলো হচ্ছে অধর্ম অফ দ্য বডি। ধর্ম অফ দ্য বডি দান, চ্যারিটি, পরিত্রাণ and পরিকারণা, রেন্ডারিং সার্ভিস টু দ্য আদার্স, অন্যদেরকে সার্ভিস দেবে। এরকম পর্ব তালিকা আছে, তোমরা একটু দেখে নেবে। তো এইগুলো কি একবারের জন্য এই পর্বে যখন দ্রৌপদীকে নিয়ে যাওয়া হচ্ছে তখন কি একবারের জন্য মেনটেন করা হচ্ছে? হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদী is almost establishing herself as a lawyer. লয়ার, সত্যি লয়ারের মতো, আইনজীবীর মতো প্রশ্ন করছে সে কি বলছে? she is questioning the principle of the law. In doing so, she poses the hair-raising questions against the abstract concept of the dharma. ধর্মের যে বিমূর্ত ধারণা তাকে তিনি প্রশ্ন করছেন এবং বলছেন, কি বলছেন? টু দ্য আনসেটলিং এবং ডিস্টার্বিং প্রশ্ন তিনি করছেন। একটা হচ্ছে এই সোসাইটিতে রাজা নিজেকে হারাবার পরে কি কোনো নারীকে বাজি রাখতে পারে? পারে না। and second, she is questioning the cosmic principle, যে মহাজাগতিক প্রিন্সিপাল যেটা রাজাদেরকে নাকি ধরে রেখেছে তাকে প্রশ্ন করছেন দ্রৌপদী ফর দ্য ফার্স্ট টাইম। প্রথম ফেমিনিস্ট আমরা বলতে পারি নারীবাদী দ্রৌপদীকে। ভাবো, দাঁড়িয়ে রাজসভার মধ্যে প্রশ্ন করছে এত লোকের সামনে। she marks a paradigm shift. প্যারাডাইম মানে কি? PRIDIGM। প্যারাডাইম মানে হচ্ছে কোনো একটা কনসেপ্ট যেটার উপর দাঁড়িয়ে রয়েছে তাকে শিফট করা, তাকে নাড়িয়ে দিচ্ছি। আমাদের সোসাইটি পেট্রিয়ার্কাল থেকে মেট্রিয়ার্কালের দিকে আনছি, নারীতান্ত্রিকের দিকে আনছি, নাড়িয়ে দিচ্ছি। সো she is exposing the follies, যে ভুলগুলো, কিসের ভুল? follies and weaknesses of the judicial system of the country. সে প্রথমবারই জুডিশিয়াল সিস্টেমকে প্রশ্ন করছে, প্রশ্ন তুলছে। তাহলে দ্রৌপদী ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস মহাভারত। তাহলে এইভাবে আমরা মহাভারতের ধর্ম, দ্রৌপদী, গেম অফ ডাইস, রোল অফ কৃষ্ণ, জরাসন্ধ, অসুর, মায়া এবং বিল্ডিং অফ দ্য হল, অ্যাসেম্বলি হলে, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম। আমি আগের দিনই বলেছি 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য বিল্ডিং অফ দ্য অ্যাসেম্বলি হল। তোমরা সামারিটা একটু ভালো করে দেখবে, সেখান থেকে পাবে। মহাভারত অ্যাজ অ্যান এপিক পোয়েম, অ্যাজ অ্যান এপিক মহাভারত, আমি আনসারটা দেব। মহাকাব্য কেন মহাভারত হয়ে উঠছে কোয়েশ্চেন করতে পারে, শুধুমাত্র বুক টু রেফারেন্স দিই। প্রিন্সিপালস অফ গভর্নেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সামারিতে পরিষ্কার পাবে। সামারির কোন অংশে? এই পর্ব অনুযায়ী সামারিটা একটু ভালো করে পড়বে বাবারা। এই ধরা যাক যেখানে নারদ আসছে, নারদ যেখানে রয়্যাল অ্যাট্রিবিউটের কথা বলছে, এইখানটাতে পুরো পাবে নারদের গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের প্রিন্সিপাল। এইখানে শুরুর দিকে পাবে হচ্ছে কেমন করে অ্যাসেম্বলি হল তৈরি হচ্ছে তার ডেসক্রিপশন। গেম অফ ডাইস, পরিষ্কার গেম অফ ডাইসের একটা আলাদা উল্লেখই রয়েছে তলার দিকের, যেখানে গেম অফ ডাইসটা খেলা হচ্ছে। দ্রুত পর্ব এবং পরে অনুদ্রুত পর্ব, এখানে এই গেম অফ ডাইসে একাই যে যখন দ্রৌপদী আসছে এই জায়গাতে পাবে। ফলে দ্রুত পর্ব এবং অনুদ্রুত পর্বে সামারিটা ভালো করে পড়বে।
গেম অফ ডাইস। এছাড়া প্রিন্সিপাল অফ ধর্ম খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি এখানে, বেশ খানিকটা জুড়ে ধর্ম চলছে। এই যে ধর্ম, কত ধরনের ধর্ম হয়, কি ধর্ম, কেমন করে মহাভারত ধর্ম, আলাদা একটা লেখাও দেব। গেম অফ ডাইস সিগনিফিকেন্স যে ধর্ম লিখেছি, দ্য মোরাল ফ্রেমওয়ার্ক অফ দ্য মহাভারত। এবং ফাইনালি দ্য ক্যারেক্টার অফ দ্রৌপদী দেব, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দ্য ক্যারেক্টার অফ দ্য দ্রৌপদী এবং ডিসলভিং অফ দ্রৌপদী অনেকটাই এখান থেকে লিখতে পারবে, 2 পাতা জুড়ে লেখা আছে প্রায়। থিম অফ ডেস্টিনির আগে দ্য ক্যারেক্টার অফ দ্রৌপদী, এইটা এবং এইটা। ফলে এই হচ্ছে মহাভারতের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই হচ্ছে মহাভারতের প্রশ্নের ডিসকাশন যেগুলো আমি করলাম। অনেকক্ষণ ধরে ক্লাস চললো, এবার বলো তোমরা মোটামুটি ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আজকে আমি মহাভারত শেষ করবো। স্যার ক্লিয়ার। স্যার আরেকটা প্রশ্ন আছে। বলো। হ্যাঁ স্যার, যে রাজসূয় যজ্ঞটা হচ্ছে, ওই রাজসূয় যজ্ঞর মধ্যে কি নীলধ্বজের পুত্র প্রবীরকে হত্যা করা হয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, সম্ভবত তাই, বুঝলে, সম্ভবত তাই। কিন্তু আমি রাজসূয় যজ্ঞর পুরো ডিটেলটা ভালো করে পড়িনি, ফলে এটা আমি তোমাকে পড়ে জানাবো, ঠিক আছে? এটা আমি পড়ে জানাবো, তাহলে আমি জানাতে পারবো তোমার। এটা আমি সত্যি মানে ডিটেলে পড়া হয়নি আমার। খালি এটা রাজসূয় যজ্ঞ নিয়ে আমি পড়ে নেবো, নিয়ে জানাবো। স্যার সেই ব্যাপারটা দেখেননি যে সেই দিনে স্যার আপনি কম্পারিজন করছিলেন যে হু ইজ দ্য এল্ডেস্ট বিটুইন অ্যাপোলো এন্ড এথেনা, এল্ডেস্ট কেন হলো? হ্যাঁ আরেকবার বলো, আরেকবার বলো, আরেকবার বলো। হ্যাঁ স্যার, আপনি সেই দিনে বললেন যে হু ইজ দ্য এল্ডেস্ট বিটুইন অ্যাপোলো এন্ড অ্যাথেনা। হ্যাঁ হ্যাঁ অ্যাথেনা, সেখানে স্যার সুপারলেটিভ কেন হলো, কম্পারেটিভ না হলো? ও এই প্রশ্নের উত্তরটা আমিও পরে খুঁজেছি। আমার যে বন্ধু, যে মোটামুটি গ্রামারের এক্সপার্ট, সে যেটা বলল সেটা হচ্ছে যে যেহেতু গ্রিক মাইথোলজিতে গডদের উল্লেখ হয়, তাই ওখানে এল্ডার কথাটা ইউজ করা যায় না, এল্ডেস কথাটা ইউজ করতে হয়। এটা একটা এক্সেপশন রয়েছে, মানে এক্সেপশনটা পিকে দে সরকারের বইতে লেখা আছে, কিন্তু সেটা এখনো খুঁজে পাই। আচ্ছা আচ্ছা, পিকে দে সরকার আর নেসফিল্ড, এখানে অনেক ধরনের এক্সেপশনের কথা বলা আছে, বেশ কয়েকটা জটিল জটিল গ্রামাটিক্যাল তত্ত্ব বলা আছে, সেইগুলো একটু দেখতে হবে আর কি। তো আমি যেহেতু মানে গ্রামারের একদম টেকনিক্যাল লোক নই আর কি, বহুদিন ছেড়ে দিয়ে চলে এসেছি, আমাদের গ্রামার পড়াতেও হয় না। আমি পড়াচ্ছি প্রায় গত 10 বছর ধরে, 22 বছর বয়স থেকে পড়াচ্ছি, কিন্তু যেহেতু গ্রামার পড়াতে হয় না, তাই আলাদা করে চর্চায় নেই, দেখে বলতে হবে। আর বলো কোনো প্রশ্ন থাকলে। Any questions? No questions related to the text. So here I am declaring that the Mahabharata, the book of the Assembly Hall, ends here. Okay, শেষ করলাম book of the Assembly Hall। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে you can come up in the WhatsApp group or directly to me or in any class, যে কোনো ক্লাসে আনতে পারো। দুটো টেক্সট শেষ, আমরা মুভ করব কাদম্বরীর দিকে নেক্সট ক্লাসে। আমরা কিন্তু খুবই স্পিডে যাচ্ছি এবং ভাগ্য ভালো থাকলে জানুয়ারি মাসের মধ্যে কাদম্বরী শেষ করে দেবো, আর ফেব্রুয়ারি শুরুর দিকে পট অফ গোল্ড, স্বাধীন তোমরা তারপরে, ঠিক আছে? স্যার বলছি স্যার মানে স্যার গডের ক্যাপিটাল লেটার স্মল লেটার, মানে স্যার আমাদের না 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 না, বারবারই বলেছি, কনফিউশনটা দূর করবে সেটা হচ্ছে, যদি গ্রিক গড হয়, যদি গ্রিক গড হয় তাহলে স্মল লেটার জি। বিকজ এটা কেন, কারণটা হচ্ছে মেনি গডস, অনেক মাল্টিপল গডস, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট the gods are created on basis of the human beings, তাদের মধ্যে লোভ, ক্রোধ, মাৎসর্য, হিংসা, গ্রিড, ভায়োলেন্স সবই রয়েছে। সেজন্য গ্রিক গড অলওয়েজ স্মল জি, আর খ্রিস্টান গড বা ইসলামিক গড অলওয়েজ বিগিনস উইথ বিগ জি। আমাদের হিন্দু গডও স্মল জি। পলিথেইস্টিক রিলিজিয়ান মানে, পলিথেইস্টিক মানে কি? বহুদেববাদী।
believe in many gods. রাইট, প্যাগান বলা হয়, বৌদেববাদ, প্যাগানিজম। আর এটা হচ্ছে মনোথিস্টিক রিলিজিয়ন, সেখানে সবসময় গড উইথ দ্য বিগ জি, যদি খ্রিস্টান গডকে রেফার করো বা যদি আল্লাহকে রেফার করো, আল্লাহ সাল্লাম ওরা বলে। তো মনোথেইস্টিক রিলিজিয়ন মানেই বিগ জি। কারণ এই ঈশ্বর এর মধ্যে কোনো ধরনের খারাপ গুণ নেই, এই ঈশ্বর ইজ নন ইভিল, এই ঈশ্বর অ্যাবস্ট্রাক্ট, এর কোনো ডেইটি নেই, চোখে দেখা যায় না। কোনোদিন দেখেছো ক্রিশ্চিয়ানিটিতে ভগবানের মূর্তি, ক্রাইস্টের মূর্তি দেখেছো, হোলি গোস্টের মূর্তিও দেখতে পারো একটা জায়গাতে, কিন্তু কোনোদিন গড দেখতে পাবে না। ইসলামেতেও নেই, কোনোদিন মূর্তি দেখতে পাবে না কখনো। আমাদের তো কত ধরনের মূর্তি যে পাবে তার কোনো ঠিক নেই আর কি। তো যাই হোক, সেই জন্যই স্মল জি। ওকে স্যার। বেশ, আর কোনো প্রশ্ন নেই? প্রোক্রাস্টিনেশন মানে কি? প্রোক্রাস্টিনেশন মানে দেরি করা, কন্টেমপ্লেট করা, ভাবা, টু বি অর নট টু বি, হ্যামলেটের আমি এদিকে যাবো না ওদিকে যাবো, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রোক্রাস্টিনেট অ্যাবাউট মাই ফিউচার কোর্স অফ অ্যাকশন, ভবিষ্যতে আমি কি করবো তাই নিয়ে ভাবছি, ভেবেই চলেছি, নেট দেবো, ডাব্লিউবিসিএস দেবো, কি করবো। এই বেশি প্রোক্রাস্টিনেট করলে জীবনে যেটা হয় সেটা হচ্ছে কিছুই করা হয় না। ফলে প্রোক্রাস্টিনেট না করে অ্যাকশন নাও, যা করো তা এক্ষুনি করো। বলো স্যার আনঅফিশিয়ালি একটা কোশ্চেন ছিল আপনার। অফিশিয়াল কোশ্চেন। বেশ, তাহলে আমি এখানে শেষ করলাম আপাতত, এবং তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। এক সেকেন্ড। সো